হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। তো ভালো খবর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের পার্টিসিপেন্ট আজকে অনেক। তো যেহেতু মোটামুটি বেশ ভালো সংখ্যায় স্টুডেন্টদের একটা উপস্থিতি দেখতে পাচ্ছি, আমি আজকের ক্লাসটার পরে না আরেকটা ক্লাস নিতে চাচ্ছি আগামীকাল বা পরশু। কারণ আজকে এক হচ্ছে যে আমার একটু শরীরটাও খারাপ লাগছে, আর দুই ক্লাস নিতে চাচ্ছি। তো এখন সবাই রাজি তো ইনশাল্লাহ আগামীকাল বা পরশু আরেকটা ক্লাসের জন্য? তাহলে পুরো সাজেশনটা একদম ক্লিয়ার হয়ে গেল। হ্যালো, হ্যালো। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আবার তো আহ, দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়াই শেষ। শুধুমাত্র বাকি রয়ে গেছে হচ্ছে কায়েস। তো এখন কায়েসের ব্যাপারটা পুরাপুরি আলাদা, আর ও তো রেগুলার স্টুডেন্টও না। তো দেখি তার সাথে কি করা যায়, তার সাথে একটু কথাবার্তা বলতে হবে। এখন প্রথমত আমরা শর্ট নোটসের ব্যাপারটা শেষ করি। আমাদের পরীক্ষায় 4টা কোয়েশ্চেন লিখতে হবে। এই 4টা কোয়েশ্চেন প্রতিটার জন্য হচ্ছে হাফ এন আওয়ার করে, 2 ঘন্টার পরীক্ষা আমাদের। 2 ঘন্টা না, না 2.5 ঘন্টা? স্যার 2 ঘন্টা স্যার। ফাইন। তাহলে প্রতিটা কোয়েশ্চেনের মান হচ্ছে 10 এবং প্রতিটা কোয়েশ্চেনের জন্য সময় হচ্ছে আধা ঘন্টা। ফেয়ার এনাফ। তো কোয়েশ্চেন আসবে 5টা, তার মধ্যে থেকে যে কোনো 4টা লিখতে হবে। তো এই 5টা কোয়েশ্চেনের মধ্যে পঞ্চম কোয়েশ্চেনটা হচ্ছে একটা শর্ট নোটস। এই শর্ট নোটস গুলোর মধ্যে আমি সাজেশন দিয়েছি লাইফ অফ জাফর আস-সাদিক, হযরত ওসমানস ডেথ ইনসিডেন্ট, হযরত আলীস ডেথ ইনসিডেন্ট, হযরত ওমরস ডেথ ইনসিডেন্ট। তো এই 6টা টপিকের মধ্য থেকে আমি 3টা দেব। 3টার মধ্যে থেকে আবার 2টা লিখতে হবে, জাস্ট 2টা। অর্থাৎ আমাদের সাজেশনটা হচ্ছে এরকম যে আমরা 5টা কোয়েশ্চেন দিব পরীক্ষা, তার মধ্যে থেকে যে কোনো 4টা লিখতে হবে। পঞ্চম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে শর্ট নোটস। কেউ চাইলে শর্ট নোটস অ্যান্সার করতে পারে, আবার নাও করতে পারে, তাহলে সে বাকি 4টা অ্যান্সার করবে ব্রড কোয়েশ্চেন। আর কেউ যদি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করে, তাহলে বাকি ব্রড কোয়েশ্চেন গুলো থেকে 3টা অ্যান্সার করবে। এটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। শর্ট নোটসে লিখবে হচ্ছে সে 2টা কোয়েশ্চেনের অ্যান্সার। ওখানে 3টা দেওয়া থাকবে, 3টার মধ্যে থেকে যে কোনো 2টা অ্যান্সার করবে। বাকি যে 4টা কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন গুলোর ব্যাপারে আমি এখন একটু আলোচনা করছি। আমি একটু সাজেশনটা বের করে নিই। আমার এই ফোনটা চেঞ্জ করার পর যে কোনো ফাইল বের করতে এত সমস্যা হয়। একটু দেখছি।
একটু আমাকে জাস্ট 2টা মিনিট একটু সময় দিতে হবে, আমি সাজেশনটা একটু বের করে নিই। আজাদ কি আছে তোমাদের সাথে আজকে? আসসালামু আলাইকুম স্যার, আছি। ওকে, হ্যাঁ, আমি এবার একটু ব্রড কোয়েশ্চেন গুলো সাজেশনের ক্ষেত্রে যাই। আমরা মোটামুটি 2টা খুবই ক্রিটিক্যাল এবং খুবই কঠিন প্রশ্নের অ্যান্সার করব। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং ইসলামিক অ্যানথ্রোপোলজি। ইসলামিক অ্যানথ্রোপোলজি পাঠ করার গুরুত্ব কি? ইসলামিক নৃবিজ্ঞান, ইসলামিক নৃতত্ত্ব পাঠ করার প্রয়োজন কি? যেমনটা ক্লাসে এর আগে আলোচনা করেছি যে ইসলামিক অ্যানথ্রোপোলজি কি এবং কেন ইসলামিক অ্যানথ্রোপোলজি পাঠ করা দরকার। তার আগে জানতে হবে অ্যানথ্রোপোলজিটা কি। কেউ কি ভলান্টারিলি একটু আলোচনা করবে যে আমি ক্লাসে এই ব্যাপারে কি কি বলেছি? ইসলামিক নৃতত্ত্ব কি এই ব্যাপারে ক্লাসে যে আলোচনাগুলো হয়েছে, অনলাইনে হয়েছে, ফিজিক্যালি হয়েছে, তো যে আলোচনাগুলো হয়েছে সেটা সম্পর্কে অল্প কিছু ভাষায় কেউ কি এখন আইডিয়া দিতে পারবে যে আমি কি আলোচনা করেছি? কেউ নাই? কেউ নাই কেন? স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ইসলামিক অ্যানথ্রোপোলজি নিয়ে আমি কি আলোচনা করেছি সেটা একটা সামারি এখন কে বলতে পারবে ভলান্টারিলি? স্যার, কথাগুলো শোনা যাচ্ছিল না। আমি কেচে আবার জয়েন করেছি। সবার মনে হয় এই অবস্থা। একটু সময় যদি আমরা নেই, 30 সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। তো আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে যে আমি ক্লাসে ইসলামিক অ্যানথ্রোপোলজি কি সেটা সম্পর্কে একটা মোটামুটি আলোচনা করেছি। সেই আলোচনাটার সারমর্ম খুব সংক্ষেপে কেউ কি বলতে পারবে যে কি আলোচনা করেছিলাম? স্যার আরেকবার রিপিট করলে মনে হয় ভালো হবে, কারণ সে একটু
একটু মিক্স তো জিনিসটা, এটার জন্য হয়তো কেউ রিকল করতে পারতেছে না পুরোপুরি। কেউই না তাই বলে? এটা খুব দুঃখ পেলাম মনে, যে এভাবে আলোচনা করার পর কারোর কিছুই মনে নাই। এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। যাই হোক, দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন, এটাও খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ইসলাম অন দি ট্রিটমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। হাউ আর ইন্ডিভিজুয়ালস ট্রিটেড ইন মডার্ন মুসলিম মেজরিটি কান্ট্রি? আচ্ছা, আমি তাহলে এই দুইটা কোয়েশ্চেনের উপরে মূলত আলোচনা করব, কারণ হচ্ছে এই দুইটা কোয়েশ্চেনই মনে হয় আমার স্টুডেন্টরা কেউ বুঝেনি। বাকি আরো দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে critically discuss the 30 years of reign by the Khulafa'i Rashidin from the viewpoint of a political thinker and a historian. খোলাফায়ে রাশেদার 30 বছরের যে খেলাফত, এই খেলাফতকে ক্রিটিক্যালি ডিসকাস করো। কোন দৃষ্টিভঙ্গি থেকে? একজন পলিটিক্যাল থিঙ্কার এবং একজন হিস্টোরিয়ানের দৃষ্টিভঙ্গি থেকে, একজন রাজনৈতিক চিন্তাবিদের, একজন রাজনীতি চিন্তকের দৃষ্টিকোণ থেকে এবং একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে এই 30 বছরের খোলাফায়ে রাশেদার খেলাফতকে ব্যাখ্যা করো। এখানে প্রশ্নটাকে দুভাগে লিখতে হবে। প্রথম ভাগে অবশ্যই একজন পলিটিক্যাল থিঙ্কারের দৃষ্টিকোণ থাকতে হবে, দ্বিতীয় ভাগে একজন হিস্টোরিয়ানের দৃষ্টিকোণ থাকতে হবে। এবং হিস্টোরিয়ানের মন্তব্য কি, একজন হিস্টোরিয়ান হিসাবে তোমার কি মন্তব্য, এটা নিজের ভাষায় লিখতে হবে। আবার পলিটিক্যাল থিঙ্কার হিসাবে, একজন রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে, নিজে একজন রাজনৈতিক চিন্তাবিদ, সেইভাবে যদি তোমাকে বলা হয় যে একজন রাজনৈতিক চিন্তাবিদের দৃষ্টিকোণ থেকে খোলাফায়ে রাশেদার 30 বছরকে কিভাবে আমি অ্যানালাইজ করছি, এটা উল্লেখ করতে হবে খুব সুন্দর করে। খোলাফায়ে রাশেদার ব্যাপারে আমরা যেহেতু ধার্মিকভাবে সবসময় দেখে থাকি, সেজন্য হয়তো একজন রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসাবে তাদেরকে দেখতে গেলে আমরা একটু হোঁচট খাবো, কারণ আমাদের দৃষ্টিতে তারা রাইটলি গাইডেড। তো যেহেতু তারা রাইটলি গাইডেড, তাদের কাজে তো ভুল হতে পারে না। কিন্তু আমরা তো দেখেছি তাদের পরিণতি ছিল খুবই ভয়াবহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, এমনকি এই খোলাফায়ে রাশেদা 30 বছরের ভিতরে 6 মাস হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আলী আলাইহিস সালাম ছেলে, তিনি এই 6 মাস এই খেলাফতের মধ্যে ছিলেন। অর্থাৎ 30 বছরের একটা ভবিষ্যৎবাণী ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তাঁর ইন্তেকালের পরে 30 বছর একটা সময় যাবে। এই হাদিসটা নিয়ে যদিও রাজনীতি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যারা হাদিস বিশ্লেষণ করেন, তাদের অনেকে বলেন যে হাদিসটা সনদ সহি নয়, কিন্তু তারপরও এটা যেহেতু মশহুর একটা হাদিস, আমরা এই হাদিসকে সঠিকতার ভিত্তিতে ধরেই খুলাফায়ে রাশেদার এই যুগটাকে রাশিদুন খলিফার যুগ হিসাবে মনে করি। তাহলে কি দাঁড়ালো? যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে ধর্মীয় দৃষ্টিভঙ্গি। ফলে তাদের কোনো ভুল হতে পারে, এটা কিন্তু আমাদের মনের ভিতরে কখনো আসতেই পারে না। আবার যদি কোনো একটা ভুল হয়েও থাকে, সে ভুলটাকে যে আমরা ডিফেন্ড করব, ধরো একজন ইহুদি বা একজন খ্রিস্টান যদি তাদের এই রাজনৈতিক
প্রোগ্রামগুলোতে বা তাদের রাজনৈতিক কোনো একটা পদক্ষেপ নিতে গিয়ে কোথাও হয়তো একটা পরিণাম ভালো হয়নি, কোনো একটা রেজাল্ট হয়তো ভালো হয়নি। তো সেটা যদি একজন ইহুদি সমালোচক বা খ্রিস্টান বা একজন নাস্তিক সমালোচকের কাছ থেকে বা একজন মুশরিক সমালোচকের কাছ থেকে আমরা তাদের এই ভুলটা শুনি, তখন সেটাকে ডিফেন্ড করার মতো আমাদের এবিলিটি আছে কিনা, নাকি গায়ের জোরে। তাহলে মনে রাখতে হবে এটার নাম হচ্ছে উগ্রতা। আমি আমার আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যদি জোর গলায় বলি যে না আমি সঠিক, তাহলে ওটা সঠিক হয় না। যুক্তি দিয়ে যখন আমি প্রমাণ করে দিব যে আমি সঠিক, এবং সেটার পেছনে পেছনে বিবেক প্রসূত দলিল থাকবে এবং একই সাথে প্রামাণ্য দালিলিক ব্যাখ্যা থাকবে, সেটাই হচ্ছে একজন সঠিক রাজনৈতিক চিন্তকের কাজ। আর সে কারণেই আমি কিন্তু বলি নাই ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ মুসলিম অথবা ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ ইসলাম, এভাবে কিন্তু বলি নাই। আমার প্রশ্নটার মধ্যে আছে হচ্ছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ পলিটিক্যাল থিঙ্কার অ্যান্ড এ হিস্টোরিয়ান, একজন রাজনীতি বিষয়ে চিন্তাবিদ, একজন রাজনৈতিক চিন্তাবিদের দৃষ্টিতে খোলাফায়ে রাশেদা 30 বছরকে আমি কিভাবে দেখছি। এই প্রশ্নটার পড়ানোর পেছনে বা এই ধরনের একটা প্রশ্ন করার পেছনে আমার উদ্দেশ্য কি, আগে সেটা ভালো করে জানতে হবে। তা নাহলে অনেকের মনে মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি খালি সমালোচনা খুঁজেন কেন। মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা আত্মসমালোচনা করতে জানে না, এবং সে কারণেই যখন তারা দেশ বিদেশে যায়, অর্থাৎ মুসলিম সমাজের বাইরে অন্য কোনো একটা বিরোধী, প্রতিকূল, শত্রু ভাবাপন্ন, যেমন ইহুদি বা খ্রিস্টানদের দেশে যায়, ইউরোপে আমেরিকায় যায়, পাশ্চাত্য সমাজে যায়, অধিকাংশ মুসলমান তার ঈমান নষ্ট করে ফেলে শুধুমাত্র উত্তর দিতে না জানার কারণে। কারণ শত্রুরা তো উত্তর নিয়ে বসে আছে, তারা তো পড়ালেখা করে, আমরা তো পড়ালেখা করি না। আমাদের ছাত্ররা পড়ালেখা করে না। এই যে আমি দুইটা প্রশ্ন, এত ক্রিটিক্যাল প্রশ্ন এতক্ষণ ধরে দুইটা ক্লাস নিয়ে বুঝালাম, তারা এখন কেউ কিছু রিকল করতে পারছে না। কারণ কি? কারণ আমার ক্লাস শোনার পরে এটা নিয়ে যে আরেকটু চিন্তা ভাবনা করবে, বাসায় গিয়ে এটাকে আরেকটু রিভাইজ করবে, অথবা নিজে একটু ভাববে, সেটা করার মতো কেউ নেই। অথচ এটা এমন একটা টপিক মানুষের জীবন বদলে দিতে পারে, একজনকে সাধারণ ছাত্র থেকে গবেষকে পরিণত করতে পারে, কিন্তু তারা কেউ সেটা করে নাই। এতটাই বেমালুম ভুলে গেল যে কি আলোচনা করেছি সেটাও কারো মনে নেই। তো সেই কারণেই আজকে আমরা দেখতে পাই যে অধিকাংশ মুসলমানরা যখন ইহুদি নাসারাদের দেশে যায়, তখন তারা তাদের সাথে কম্প্রোমাইজ করা শুরু করে এবং তাদের যুক্তিতর্কের কাছে পরাজয় বরণ করে, এবং ওই পরাজিত মন মানসিকতা থেকে একটা পর্যায়ে তারা বলা শুরু করে যে হ্যাঁ তারাই সঠিক, আমাদের মধ্যে অনেক ভুল আছে। এবং সেই কারণেই ইউরোপ আমেরিকায় অনেক বড় বড় মুসলিম ফ্যামিলি ছেলেদেরকে দেখা গেছে ওখানে যাওয়ার পর তারা বেমালুম তাদের দিনকে ভুলে গেছে, তারা সেখানে গিয়ে সেকুলার হয়ে যায়। আমার নিজের অনেক রিলেটিভদেরকে দেখেছি, কাছে দূরের রিলেটিভরা, তারা ইউরোপ আমেরিকা খুবই বড় বড় ভালো ভালো পোস্টে আসে। যেমন এই গত কিছুদিন আগে ফিনল্যান্ডে সিটি কাউন্সিলর নির্বাচিত হলো, সেখানে পরপর 3বারের মতো আমার খুব মানে আপন কাজিন, উনি সেখানে সিটি কাউন্সিলর অ্যান্ড মেয়র হিসাবে নির্বাচিত হলেন। এবং ফিনল্যান্ডের রাজনীতিতে তিনি প্রথম ইমিগ্রেন্ট বাংলাদেশি যে ফিনল্যান্ডের রাজনীতিতে জাতীয় পর্যায়ে এসছেন, এবং মেয়রাল কোনো পোস্টে এই প্রথম কোনো অভিবাসী গিয়েছিল। ওনার আগে কোনো অভিবাসী পর্যন্ত মেয়রাল কোনো পোস্টে যেতে পারেনি। তো ফলে কি হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে, ইউরোপিয়ান মিডিয়াতে, আমাদের এশীয় মিডিয়াতে বিভিন্ন জায়গায় তার নামে অনেক ফিচার হয়েছে, বিবিসি তার সাক্ষাৎকার নিয়েছে, তারপর অ্যাসোসিয়েট প্রেস থেকে শুরু করে, আল জাজিরা থেকে শুরু করে, মানে ওয়ার্ল্ডের বড় বড়
নিউজ এজেন্সিগুলো তার সাক্ষাৎকার নিয়েছে। তো আমার ফ্যামিলি মেম্বার হিসাবে, যেহেতু আমার একদম কাজিন, আমার ম্যাটার্নাল ফার্স্ট কাজিন সে, তো সেই হিসাবে তো আমি খুব গর্ববোধ করার কথা যে আমার রিলেটিভ এত বড় একটা পোস্টে গেছে এবং সেই ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট মেম্বারশিপ নেওয়ার জন্য আগামী বছর ক্যান্ডিডেট সে। খুব ভালো, খুব ভালো। কিন্তু যখন তার সাথে কথা বলতে নেই, যখনই বর্তমান বিশ্ব পরিস্থিতি, যখনই ফিলিস্তিন ইস্যু, যখনই মধ্যপ্রাচ্য ইস্যু, যখনই ইসলামিক ইস্যু, এগুলা নিয়ে কথা বলতে যাই, তখন দেখি যে আস্তে আস্তে এই লোকটাই, যে লোকের দাদা ছিল মুসলিম লীগের প্রাদেশিক প্রতিষ্ঠাতাদের একজন, তার আরেক দাদা, এই যে জমিদার বিরোধী যে আন্দোলন হলো, যেটার কারণে জমিদারি প্রথা বিলুপ্ত হলো, সেটার ফাউন্ডারদের একজন। মানে এত বড় একটা মুসলিম রাজনৈতিক পরিবার, ইসলামী চিন্তাবিদ পরিবার, যে পরিবারে উপমহাদেশের রাজনীতিতে প্রভাব ফেলা বড় বড় স্কলার ছিল, এখানে আলেম ছিল যে পরিবারে, সেই পরিবারের একটা ছেলে হয়ে সে রাজনীতিতে চিন্তা করা যায় যে ইউরোপের কোন পর্যায়ে চলে গেছে। অথচ যখন তাকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলা হয়, তখন দেখা গেল যে সে আসলে পাদ্রীদের পক্ষে কথা বলছে। আমার নিজের কাজিন, আমার লজ্জা নেই তার বিরুদ্ধে বলতে, যে সে রীতিমতো তার দিনকে হারিয়ে ফেলেছে। সে ফিনল্যান্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে সেখানকার অভিবাসীদের উপর যেই ফোকাস, এই ফোকাস দেখতে গিয়ে সে মুসলমানদেরকে একটা সংখ্যালঘু, ওখানকার মাইনরিটি ইমিগ্রেন্ট হিসাবে দেখা ছাড়া আর অন্য কোনো ভাবেই সে দেখে না। মুসলিমদের অধিকার নিয়ে যে কথা বলা, সেই বিষয় নিয়ে হ্যাঁ সে অনেক কথা বলে, কিন্তু সেই অধিকারটা কোন অধিকার? তার সিটিজেন রাইট নিয়ে কথা বলার অধিকার। কিন্তু ধর্মীয় অধিকার নিয়ে, মানে শামসুদ্দিন পেয়ারা মিয়ার চাচাতো নাতি ওখানে গিয়ে মুসলমানদের নিয়ে কোনো কথা বলছে না। অথচ ভারতীয় সংবিধানে 2টা আইন পাশ করেছে শামসুদ্দিন পেয়ারা মিয়া। এমন একজন লোকের নাতি হয়ে কি হলো? মুসলমানদের স্বার্থ বিষয়ে, মুসলমানদের ধর্মীয় স্বার্থ বিষয়ে তার কোনো ভূমিকা নাই। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে সে রাজনীতি করছে যেই ব্যানারে, সেই ব্যানারটা হচ্ছে সোশ্যালিস্ট ব্যানার। এটা কেন হয়? কারণ হচ্ছে ধর্মীয় বিষয়ে আমাদের পড়ালেখাগুলো আইদার ডিক্টেটেড, আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না, অথবা হচ্ছে মানে কি বলবো, না আমাদেরকে যেভাবে পথ দেখানো হয় আমরা সেভাবেই পথ চলি। নিজে থেকে পথটাকে বিশ্লেষণ করে চলার মতো ক্ষমতা আমাদের তৈরি হয় না, কারণ আমরা তো পড়িই না। আমরা পড়ি না দেখি আমাদের মধ্যে ওই দৃষ্টিকোণটা তৈরি হয় না। ইহুদি নাসারারা আমাদের এই দুর্বলতা সম্পর্কে খুব ভালো করে জানে, আর জানে বিধায় আমাদেরকে কনফিউজ করার মতো তাদের কাছে যুক্তি সব রেডি থাকে। আর সে কারণেই আজকে খোলাফায়ে রাশেদার সময়কার ভুল ত্রুটিগুলো নিয়ে যখন তারা আলোচনা করে, আমরা ভেবাচাকা খেয়ে যাই।
সেগুলোকে আমরা ফাইট করতে পারবো না। এবং এই কারণেই খোলাফায়ে রাশেদার এই 30 বছরকে এখানে রাজনৈতিক কি কি সমস্যা ছিল, ঐতিহাসিক কি কি ভুল ছিল, সেই ভুলগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। আমরা শুধু জানি যে অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে চলে এসেছে, তারপরেও মুসলমান আমিরুল মোমিনিনরা তারা ধুলার তখ্তে বসে শাসন করতেন। ভেরি গুড, এটা তো আমরা প্রতিষ্ঠা করবই। কিন্তু আজকে শত্রুরা যখন বলে, ধরো মুসলমানদের মধ্যে একটা বড় দল হচ্ছে শিয়ারা, তারা যখন বলে যে খেলাফত হযরত আলীর অধিকার ছিল, সকিফায়ে বানু সাঈদায় গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে ছিনতাই করে নিয়েছেন এবং নাহজুল বালাগায় সেই ব্যাপারে ইঙ্গিত আছে। শুধু তাই নয়, বুখারী এবং মুসলিমের হাদিসে আছে যে হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা তিনি হযরত আবু বকরের এখানে কিন্তু বিধর্মীদের কোনো আলোচনা নাই। আল্লাহ রাসূলের একেবারে নিকটতম শ্রেষ্ঠতম যে সাহাবীরা, তাদের মধ্যকার অন্তর্দ্বন্দ্ব ও কলহ। এখন আমার নিজের ঘরে কথার কথা যে আমার দুই ভাই তারা একে অপরের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে। এখন ঝগড়াটা যদি আমি মিটমাট করতে পারি ভালো, মিটমাট না করতে পারলেও আমার দুই ভাইয়ের মধ্যকার কোনো ভুল বুঝাবুঝিকে নিয়ে বাহিরের কোনো শত্রু যদি এসে আমার ঘরের ভিতরে আগুন লাগানোর চেষ্টা করে, আমি কি করব? আমি কি সেই বাহিরের শত্রুর পক্ষে সায় দিব, নাকি তার বিরুদ্ধে কথা বলবো? ওই বাহিরের শত্রুকে আমার ঘরের ভেতরের ব্যাপারে যে ইনফরমেশন আছে সেটাকে আমি জাস্টিফাই করে বলবো যে না, আপনি ভুল জানেন, আপনি আমার পরিবারের ভিতরে মাথা ঘামাতে আসবেন না, কারণ আপনার যুক্তিটা ভুল এবং আপনার উদ্দেশ্য ভুল, আপনার উদ্দেশ্যটা আমি তুলে ধরছি। শত্রুদের উদ্দেশ্য যদি আমরা ক্লিয়ার না থাকি, তাহলে তারা যখন আমাদের কাছে এই সত্যগুলা তুলে ধরবে, আমরা তো ভেবাচাকা খেয়ে যাবো, কারণ আমরা তো জানিই না যে এরকম ঘটনা ঘটেছে। সাকিফায়ে বানু সাঈদায় কি হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিনের ভেতরে মুসলমানদের ভেতরে একটা বড় রকমের বিভাজন তৈরি হয়ে গেল। মদিনার মধ্যেই সাহাবীরা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক দল আরেক দলকে দেখলে তলোয়ার নিয়ে আসতেছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 দিনের ভেতরকার ঘটনা। যে তৃতীয় দিনের দিন মুসলমান কেউ কিছু বলতে চাচ্ছ কি? স্যার আপনার কথাগুলো ভেঙে আসছে, একটু রিজয়েন করলে ভালো হবে মনে হয়, নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে। ওকে।
এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তো আবারও বলছি যে খোলাফায়ে রাশেদার 30 বছরের মধ্যকার যে সমস্যাগুলো, শুধু সমস্যা তুলে ধরলে হবে না, এই সমস্যাগুলো কেন তৈরি হয়েছিল সেটা ভালো করে জানতে হবে এবং এই সমস্যার পক্ষে মানে আমরা যদি আমাদের নিজেদের সাহাবীদের বিরুদ্ধে চলে যাই তাহলে কেমন হবে ব্যাপারটা? শত্রুরা তো এটাই চায় যে আমরা আমাদের নিজেদের সাহাবীদের বিরুদ্ধে চলে যাই, শত্রুরা এটাই চায়, তাহলে তো ইসলাম দুর্বল হয়ে গেল। আমাদেরকে সমস্যাগুলো জানতে হবে, কিন্তু সমস্যাগুলো জানার পর সেটার পেছনের কারণটা কি ছিল, কেন ওই সমস্যা তৈরি হয়েছিল এবং এটা সমাধানের রাস্তা কি ছিল এবং কি সমাধানের মাধ্যমে আমরা দেখেছি যে তাদের মধ্যে এত কিছু সমস্যা হওয়ার পরেও আবার একটা সহাবস্থান ছিল। যেমন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করতে যায়, কারা গিয়েছিল? সাহাবীরাই গিয়েছিল। নেতৃত্বে ছিল সাহাবী এবং সাহাবীদের সন্তানরা। তাহলে সেখানে বড় বড় তাবী ছিল এবং প্রথম কাতারের তাবীরা ছিল হযরত ওসমানকে হত্যাকারীদের মধ্যে। তাদেরকে থামানোর জন্য কে গিয়েছিল? গিয়েছিল হযরত আলী এবং তার ২ ছেলেকে ২ গেটে রাখা হয়েছিল এবং তাদের কারণেই ও ব বিদ্রোহীদের দেয়াল টপকে ঘরের ভিতরে ঢুকতে পারাটা বিলম্বিত হয়েছিল অন্ততপক্ষে ১ সপ্তাহ। তো কথা হচ্ছে যে এই সিচুয়েশন যে তৈরি হয়েছিল সেটা যেমন আমাদের জানা প্রয়োজন, একই সাথে মানে হযরত ওসমানের সাথে হযরত আলীর দ্বন্দ্ব ছিল, এই বিতর্কটারও অবসান করা দরকার। যে যদি দ্বন্দ্বই থাকবে তাহলে হযরত আলী কেন তার ২ ছেলেকে মানে প্রধান ২ টা গেটের মধ্যে অস্ত্রসহ পাঠিয়ে দিল হযরত ওসমানকে রক্ষা করার জন্য এবং হযরত আলী নিজে সেখানে কূটনৈতিক চেষ্টা করছিলেন যে কিভাবে তাদের সাথে বোঝাপড়া করে অ এই বিদ্রোহ ঠেকানো যায়। অনেকে বলে থাকে যে ব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরে তিনি মদিনার ভরা বাজারে হযরত আলীকে টেনে নিয়ে গিয়েছিলেন। এই যে ইতিহাসগুলো আসে, এই ইতিহাসগুলোকে তো খণ্ডন করতে হবে এবং খণ্ডন করার জন্য যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো তো মাথায় থাকতে হবে। তা না হলে আমরা বিধর্মীদের পাতানো ফাঁদে পা দিয়ে দিব এবং এখানে ইতিহাসও জানতে হবে, আবার একই সাথে একজন রাজনীতি বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে এই ইতিহাসকে অপনোদনও করতে হবে। তো সেজন্য বলছি যে আমাদের এবারের সবগুলো প্রশ্নই অনেক ক্রিটিক্যাল প্রশ্ন এবং সেই কারণে আমি খুব বেশি অপশন দেই নাই। একেবারে বলা চলে যে প্রশ্ন দিয়ে দিচ্ছি। মিড টার্মে আমি ঠিক একই কাজ করেছি। যদিও আমার উদ্দেশ্য ছিল ক্রিটিক্যাল অ্যানালিসিস শিখানো। কিন্তু আফসোস, আফসোস, আফসোস মিডের খাতার মধ্যে আমি একটা সিঙ্গেল খাতা পাইনি যে খাতার মধ্যে ক্রিটিক্যাল অ্যানালিসিস ছিল। মিডের খাতার মধ্যে আমি একটা সিঙ্গেল খাতা পাইনি যে খাতাটা আপ টু দ্য মার্ক ছিল। আপ টু দ্য স্ট্যান্ডার্ড একটা সিঙ্গেল খাতা ছিল না। আমি যা ক্লাসে বলার চেষ্টা করেছি, আমি যেভাবে চেয়েছি, যেভাবে বুঝিয়ে বলেছি, তেমনটা কারোর খাতার মধ্যে ছিল না। এবং সেই কারণেই এবারও আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে তোমাদের ফাইনালের কোয়েশ্চেন। আমি তোমাদেরকে একেবারে কোয়েশ্চেন সহ দিয়ে দিচ্ছি। আই রিপিট, আমি কিন্তু আনসিন কোয়েশ্চেন দিচ্ছি না যে হ্যাঁ শুধু এই চ্যাপ্টার গুলা পরে আসো। আমি একটা কোয়েশ্চেনটাও বলে দিচ্ছি কিভাবে আসবে, কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে সেটাও বলে দিচ্ছি। তারপরেও যদি কেউ সেটা না করে, অন্তত এতটুকু মিনিমাম স্ট্যান্ডার্ডটা মেনটেন না করে, তাহলে আমার আর কি করার থাকবে। আমি আবারও বলছি, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি।
শুধু সাজেশন দিচ্ছি না, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি, কারণ প্রশ্নগুলো বুঝার আছে, প্রশ্নগুলো ক্রিটিক্যাল, এগুলো কিভাবে অ্যান্সার করতে হবে সেই অ্যান্সারটা বুঝতে হবে, বুঝে তারপর অ্যান্সার করতে হবে। আর সে কারণেই আমি একেবারে কোয়েশ্চেনটা কিভাবে আসবে সাজানো কোয়েশ্চেনটা পর্যন্ত বলে দিচ্ছি, যাতে করে তোমাদের অন্তত এতটুকু রিলিজ হয় যে স্যার আমরা তো এতগুলা টপিক পড়তে গিয়ে কোনোটাই ঠিক মতো পড়তে পারি নাই, খেয়ে হারাই ফেলছি, না এটা বলার কোনো সুযোগ নেই। কারণ আমি অবিকল প্রশ্নটাই তোমাদের সামনে তুলে ধরছি। তারপরেও যদি কেউ অ্যান্সার ঠিক মতো করতে না পারে, তারপরেও যদি কারোর অ্যান্সার আপ টু দ্য স্ট্যান্ডার্ড না হয়, তখন আর আমার কি করা থাকতে পারে। তো সেই জন্যই আমি আজকে আমাদের এই ক্লাসে যতটুকু আলোচনা করা সম্ভব সেটা তো করবোই, সেই সাথে সবার আগে আমি কোয়েশ্চেন গুলো দিয়ে শেষ করি যে এই কোয়েশ্চেন গুলো আসবে। 3টা কোয়েশ্চেন আলোচনা হলো: ইম্পর্টেন্স অফ স্টাডিং ইসলামিক অ্যানথ্রোপোলজি, discuss the impact of Islam on the treatment of individuals. How are individuals treated in modern Muslim majority countries? মুসলমান অধ্যুষিত, মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলামিক ইন্ডিভিজুয়ালিজম কি, এটাই হচ্ছে আমার চাওয়ার বিষয়। Critically discuss the 30 years of reign by the Khulafa Rashidun from the viewpoint of a political thinker and a historian. একজন রাজনীতি বিজ্ঞানী এবং একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে খোলাফায়ে রাশেদার 30 বছরকে আলোচনা করে। স্যার তারপরে প্রশ্নগুলো কি question একটু স্লোলি বলা যাবে স্যার? স্লোলি বলতে হবে না, আমি কোয়েশ্চেন লিখেই দিব তোমাদের, আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা মানে নকল করার দরকার নাই, তোমাদের খোঁজার দরকার নাই, তোমাদের অবিকল যে প্রশ্নটা দিয়ে দিব সেই প্রশ্নটাই পরীক্ষার হলে আসবে, সেটা থেকে অ্যান্সার করবে। এটা অনেকটা অ্যাসাইনমেন্ট লেখার মতো, যে তুমি টপিক জানো, এবার শুধু তুমি অ্যান্সার লেখো। এই অ্যান্সারের মধ্যে তুমি তুমি কিভাবে তোমার ভিউ পয়েন্ট দিবে, ক্রিটিক্যাল অ্যানালিসিস দিবে, সেটা হচ্ছে তোমার পরীক্ষা। আমি তো গদবাঁধা অ্যান্সার চাচ্ছি না যে তোমাকে জাস্ট খালি ইতিহাসটা লিখে দিলেই হবে, সেটা না। কিন্তু এই কোয়েশ্চেন গুলো হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালিসিসের কোয়েশ্চেন, সেখানে তোমার নিজস্ব মতামতের প্রতিফলন ঘটবে, মার্কস পাবে সেখানে। যেই জায়গায় তোমার নিজের মতামত প্রতিষ্ঠা করতে পারবে, সেটার উপরেই তুমি নাম্বারটা পাবে। এখন হতে পারে একজনের মতের সাথে আরেকজনের মত মিলবে না, দ্যাটস দ্য বিউটি অফ মাই ক্লাস। আমি যে সাবজেক্ট পড়াই, যেখানে পড়াই, আমার ছাত্রদের মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন ভাবনার, বিভিন্ন ধারার, বিভিন্ন মতবাদের স্টুডেন্টরা থাকে। তবে যে তোমাদের ক্লাসেই যারা ইসলামিক স্টাডিজ পড়ছে, এখানে একজনের এক একজনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকবে, এক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির সাথে আরেক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তির আদর্শগত কোনো মিলই না থাকতে পারে। যেমন বলে না যে সুন্নি ওয়াহাবি মারামারি, শিয়া সুন্নি দ্বন্দ্ব, আমাদের দেশে তো শিয়া নাই, বেঁচে গেছি আমরা, কিন্তু সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব এটা তো খুব মারাত্মক। যেমন আজকেই তো ঘটলো, আজকে তো সারা বাংলাদেশে আহ, মানে সুন্নি ওয়াহাবি মারামারি তো বেশ মানে উপভোগ করার মতো হলো। পুলিশের সাথে, সেনাবাহিনীর সাথে সুন্নিরা লেগে গেল, এই সুন্নিরা আবার বলতেছে যে তারা তো সরকার পক্ষের। এরকম আরো মানে একটা মিথস্ক্রিয়া চলছে সারা বাংলাদেশ জুড়ে। ঠিক তেমনি আমাদের ক্লাসেও দেখবে একজন হয়তো নিজেকে বলতে চাচ্ছে যে আমি হচ্ছি আহলে হক, আরেকজন বলছে যে না 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 সে তো ওয়াহাবি, আমি আহলে হক। আরেকজন বলছে না না ও তো সুন্নি, আরেকজন বলতেছে যে না আমি আরেকটা। এভাবে বিভিন্ন মতের মানুষ থাকে। বাবার ঘরে 5টা ভাই থাকলে সব ভাই একই রকম রোবোটিক চিন্তার অধিকারী হয় না। একটা ডানপন্থী হয়, একটা বামপন্থী, একটা মধ্যমপন্থী, একটা বেশি কথা বলে, একটা খুব কম কথা বলে, একটা খুব ব্রিলিয়ান্ট, একটার মধ্যে খুব লিডারশিপ, আর একটার মধ্যে একদমই সে গুড ফর নাথিং। তো এরকমই তো হয়।
তো ঠিক আমাদের ক্লাসটাও তাই। এখানে বিভিন্ন রকমের মত, পথ, চিন্তা, আকিদা, আদর্শ, ফিলোসফি এগুলো তো কাজেই একটা পয়েন্টকে একজন স্টুডেন্ট যেভাবে দেখছে আরেকজন স্টুডেন্ট আমি সেইগুলা দেখতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের মতের বিরোধটা কিরকম হয়। কারণ এই বিরোধটা যদি না থাকে, তুমি নিজে যদি তোমার নিজেকে ডিফেন্ড করতে না জানো, তাহলে ওই যে বললাম দেশের বাইরে যাওয়ার পর ইহুদি নাসারাদের সাথে যখন তর্ক করতে যাবা, তোমার নিজের জ্ঞানের ভুলের কারণে, অজানার কারণে, স্বল্পতার কারণে তাদের কাছে সারেন্ডার করতে হবে। এবং সারেন্ডার করার পর থেকে মনে হবে যে ওরাই তো সঠিক, আমরাই তো ভুল। এবং বিদেশে অধিকাংশ মুসলমানদের ধর্মত্যাগ, সেকুলার হয়ে যাওয়া, ধর্মের ব্যাপারে উদাসীন, কিন্তু ধর্মে কোনো চিন্তা, এমনকি হায়ার এডুকেশনে যেসব ছাত্ররা যায় তারাও দেখা যায় যে কোনো না কোনো একটা ডক্ট্রিনাল ভিউ পয়েন্টের আন্ডারে চলে যায়। মদিনা ইউনিভার্সিটিতে যে যায় তার সাথে আল আজহারের ছাত্রটার সবসময় একটা মানে ক্ল্যাশ লেগে থাকে। কিসের ক্ল্যাশ? জ্ঞানগত দিক থেকে কে বেশি সুপ্রিমেসির একটা ক্ল্যাশ লেগে থাকে। আজহারি স্টুডেন্টটা ভাবে যে সে পড়ালেখা বেশি করছে, সে পিএইচডি করছে, এবং তার পিএইচডিটা মদিনার ইউনিভার্সিটির পিএইচডি কোনো পিএইচডি হইলো, এটা তো হইলো ডগমেটিক পিএইচডি, ওরা লিসেন্স করেই পিএইচডি করে ফেলে। ওগুলো কোনো পিএইচডি হলো নাকি? টাকা দিয়ে পিএইচডি করায়, এখানে শুধু মোবাল্লিক বানানোর জন্য পিএইচডি করায়। এরকম সমালোচনা থাকে আজহারিদের। আবার মদিনার ছাত্রদের আজহারিদের ব্যাপারে ধারণা কি? এরা এরা শিয়া ঘেঁষা অথবা এরা ইখওয়ান ঘেঁষা, এরা পুরাপুরি আহলে হক না। তারপর এরা অনেকটা সেকুলার, এদের আবার দাড়ি টাড়ি নাই, ইসলামিক লেবাস খুব কম, এরা প্যান্ট শার্ট পরে, কোট টাই পরে, এগুলা নিয়ে অনেক রকমের ব্যঙ্গ ট্যাঙ্গ থাকে। যে ইসলামী লেবাস, সুন্না লেবাস, পয়গম্বরের লেবাস যারা পরে না তারা আবার কিসের আলেম? এই নিয়ে কিন্তু আজহারি এবং মাদানিদের মধ্যে সব সময় একটা জ্ঞানগত ও বুদ্ধিগত বা বুদ্ধিবৃত্তিক একটা একটা ক্ল্যাশ কিন্তু সবসময় লেগে থাকে। মানে অধিকাংশ আজহারিদেরকে দেখা যায় যে তারা একটু সুটেড বুটেড থাকতে পছন্দ করে, তাদের দাড়িটা একটু ছোট থাকে, তারা কথাবার্তায় একটু ইংরেজিটা বেশি বলার চেষ্টা করে। আর মাদানিরা সবসময় আরবি বলার চেষ্টা করে, আরবদের রীতিনীতি আখলাক এগুলো তাদের মধ্যে একটু বেশি থাকে। অথচ দুজনই তো ইসলামের প্রতিনিধি। তো এই কারণে বলছি যে খুব কম স্টুডেন্টই আছে যে সে মদিনায় যাওয়ার পরেও সে ওপেন মাইন্ডেড থাকবে, অথবা আজহারে যাওয়ার পরেও সে মাদানিদের মতো খুব বেশি সুন্নাহ পয়বন থাকবে, এরকম আজহারি খুব কমই খুঁজে পাওয়া যায়। তো দেখো, প্রত্যেকেরই কোনো না কোনো একটা সমালোচনা আছে, আবার প্রত্যেকেরই ভালো দিকগুলো আছে। তো আমাদের দরকার হচ্ছে ভালো দিক মন্দ দিক উভয় দিক জানা। মানে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যারা উভয় পক্ষের কথা শুনে অতঃপর উত্তমটা ফয়সালা করে তারাই হচ্ছে সফলকাম। তো এটা তো আল্লাহর কথা। আমি শুধু একমুখী কথা শুনবো, আমার ওস্তাদ যা বলছে শুধু তাই শুনবো, নিজের ব্রেন কাজে লাগাবো না, আমি নিজে মুক্ত স্বাধীন হব না, মুক্ত মনা চিন্তা করব না, তাহলে তো এটা আল্লাহর দৃষ্টিতে তারা ব্যর্থ, তারা সফল কাম নয়। কারণ আল্লাহ শব্দটা উল্লেখ করছে এভাবে যে তারাই হচ্ছে সফল কাম। তাহলে অর্থ কি দাঁড়ালো? উভয় পক্ষের কথা শুনতে হবে। অর্থাৎ আমি যদি ডক্ট্রিনাল ভিউ পয়েন্ট থেকে দেখি, তাহলে আমাকে মাদানি এবং আজহারি, মালয়েশিয়া দেওবন্দ, পাকিস্তানের দেওবন্দ, ইন্ডিয়ার দেওবন্দ, ইন্দোনেশিয়া, মানে যেখানে যেখানে ইসলামী মার্কাজ আছে, ইরাক, বাগদাদ শরীফ, মানে যেখানে যেখানে ইসলামী মার্কাজ আছে সেসব মার্কাজ গুলোর ভিউ পয়েন্ট, টেকনিক, তাদের টেকনোলজি অফ থিঙ্কিং,
টেকনিক অফ থিঙ্কিং, এগুলা নিয়ে আমাদের সচেতন ভাবে, সজাগ ভাবে পড়ালেখা করতে হবে। কারণ আমরা দিন শেষে বলতে চাই আমরা হচ্ছি একটা উম্মাহ। ঠিক যেমন এক বাবার 5টা সন্তান থাকলে তারা প্রত্যেকেই হচ্ছে ওই বাবার পরিচয়ে পরিচিত, যদিও তাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন রকমের আহ, আহ, বিভেদ অথবা বৈচিত্র্যময় পার্থক্য রয়েছে। এক এক ভাইয়ের ক্যারেক্টার এক এক রকম। একটা খুব শৌখিন, আরেকটা একেবারে ছেঁড়া বেড়া কাপড় পরে বের হয়ে যায়, তার গায়ে কোনো ও, ইশারাও কাজ করে না। তা এখন কাকে আমি আইডিয়াল বলবো? এখানে আমার আইডিয়াল বলার বিষয় না, কিন্তু আমার বলার বিষয় হচ্ছে যে উভয়ের ভালো দিকগুলো বের করে আনা, কারণ আমরা হচ্ছি একটি উম্মাহ। যতক্ষণ পর্যন্ত এই উম্মার জনগণ অর্থাৎ মুসলমানরা নিজেদেরকে একটি উম্মাহ হিসেবে ভাবতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সবাই বিভেদের কাতারে পড়ে থাকবে। আর আমি ফিলিস্তিনিদের যারা এই মুহূর্তে প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের বক্তব্যগুলো প্রায় শুনি। বিশেষ করে আরব ইসলামী দেশগুলো যেভাবে ফিলিস্তিনিদের সাথে একের পর এক বেইমানি করে চলেছে, এবং মুসলিম বিশ্বের নেতৃত্বশালী দেশগুলো যেভাবে ফিলিস্তিনিদেরকে রীতিমতো অ্যাবান্ডন করে ফেলেছে, মানে তারা তাদেরকে খুব দামি দামি রেশমি কটনের কাপড়ের লাশের কাফন পাঠাচ্ছে, তাদের জন্য ওট মিল পাঠাচ্ছে, তাদেরকে দামি দামি ব্র্যান্ডের ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু তাদেরকে রেজিস্ট্যান্স আন্দোলন করার জন্য অস্ত্র দিচ্ছে না, টেকনোলজিও দিচ্ছে না, পরামর্শ বা বুদ্ধিও দিচ্ছে না, এমনকি তাদের মুক্তির পথ হিসাবে কোনো ডিপ্লোম্যাটিক কাজও করে দিচ্ছে না। অর্থাৎ তাদেরকে কোটি কোটি টাকার ঋণ দান করো অথবা কোটি কোটি টাকার ত্রাণ দান করো, কিন্তু তাদেরকে মুক্ত হওয়া, স্বাধীন হওয়ার কোনো রাস্তা করে দিব না। এই জায়গাটাতে আজকে আমরা যদি দেখি, ধরো ইরানিদেরকে যেমন আমরা শিয়া হিসাবে একটু অন্য নজরে দেখি, কিন্তু এই মুহূর্তে শুধু সুন্নি না, ফিলিস্তিনের অধিকাংশ মানুষের যেই ধর্মীয় স্কুল অফ থট, সেটা হচ্ছে আহলে হাদিস সালাফি স্কুল অফ থট। তো আহলে হাদিস সালাফি স্কুল অফ থট হওয়ার পরেও তাদেরকে হেল্প করছে কারা? তাদের আর্ক এনিমি ইরানিরা, যারা অধিকাংশ হচ্ছে শিয়া। সিরিয়ার বাশার আল আসাদকে তো আমরা ঘৃণা করতাম, ঠিক আছে, ভালো কথা, সেটা অন্য হিসাব। কিন্তু যতদিন সিরিয়া ছিল ততদিন ফিলিস্তিনিদের শক্তি দিন দিন বাড়ছিল। যেই মুহূর্তে সেকুলার আসাদ চলে গেল, অতি ধার্মিক জোলানিকে আমরা ক্ষমতায় দেখলাম, তারপর থেকে কি হলো? মানে খোদ ইসরায়েলের জন্য সিরিয়া হয়ে গেল একটা মানে মহোৎসব করার জায়গা। নেতানিয়াহু সিরিয়ার মাটিতে স্বাধীনভাবে ঘুরে এবং সেটা তার বিজয় উল্লাস হিসাবে ইসরায়েলি মিডিয়াতে সেলিব্রেটেড হয়। ইসরায়েলি জনগণ সেলিব্রেট করে যে আমরা আমাদের স্বপ্নের সেই বৃহৎ ইসরায়েলের প্রথম ভূমিতে পা দিলাম। অর্থাৎ সিরিয়ার ভূমিকে তারা ইসরায়েলের ভূমি হিসাবে দাবি করছে, এবং সিরিয়ার ভূমিতে পা দেওয়ার পর ইসরায়েলের প্রেসিডেন্ট বলছে যে এটা আমাদের ভূমি। অর্থাৎ গ্রেটার ইসরায়েল তৈরি করার যে পরিকল্পনা ও ম্যাপ, সেটার প্রথম পদক্ষেপ হিসাবে সিরিয়ার বুকের ভিতরে গিয়ে পাড়া দিয়ে নেতানিয়াহু বলছে যে আমরা আমাদের মিশনের প্রথম সাকসেসটা আজকে উদযাপন করলাম। সেটা কে করে দিল? মহাধার্মিক জোলানি। বাহ! যদিও অনেকে এত ক্ষুণ্ণ হবে, ক্ষিপ্ত হবে আমার উপর, যে স্যার কি বলতেছেন, কারণ তার প্রতি অনেকেরই ভালো ধারণা রয়েছে। আমরা লেবাননের দিকে তাকাই, সেখানকার খ্রিস্টানরা, সেখানকার কপটিকরা, সেখানকার নন মুসলিম এমনকি নন রিলিজিয়াস গ্রুপ, তারা একটা শিয়া রিলিজিয়াস গ্রুপ হেজবুল্লাহকে যেভাবে সাপোর্ট দেয়, সেটা সবচেয়ে বড় কারণ আর কিছুই না, ফিলিস্তিনকে সাহায্য করা এবং ইসরায়েলের বিরুদ্ধাচরণ করা। সেই জন্য তার মানে কি? তার মানে ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য মুসলমান হওয়ার প্রয়োজন নাই, কিন্তু মানুষ হইলেই হবে।
কেউ যদি ন্যূনতম মাত্রায় মনুষ্যত্ব বোধের অধিকারী হয়ে থাকে, তবে সে অবশ্যই ফিলিস্তিনকে সাহায্য করবে। ফিলিস্তিনের যে কজ, এটা কোনো ধর্মীয় কজ না, এটা শুধু লিগাল কোনো কজ না, এটা মানবিক কজ। উম্মাহ শব্দটার প্রথম আর্জ, প্রথম যে আবেদন, সে আবেদনটাই হচ্ছে যে মানুষ মানুষের প্রতি, বিশেষ করে মুসলমানরা মুসলমানদের প্রতি মানবিক হবে। হায় আফসোস, মুসলমানরা মুসলমানদের প্রতি মানবিক নয়, এবং সে কারণে উম্মার ভিতরে এত বিভেদ। যেই দিন মুসলমানরা নিজেদেরকে একটা উম্মাহ ভাবতে শুরু করবে, ভাই ভাবতে শুরু করবে যে এক ভাইয়ের একটাই, তুমিও যে বাবার ছেলে আমিও সেই বাবার ছেলে, তুমিও যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমিও যে আল্লাহর ইবাদত করো আমিও সেই আল্লাহর ইবাদত করি, তোমারও যা দিন আমারও তাই একই দিন। উম্মাহ যে মুহূর্ত থেকে এই ধারণার ভিতরে ঢুকবে, সেদিন থেকে মুসলমানদের বিজয় নিশান উঠবে। তার আগ পর্যন্ত মুসলমানরা কেবল বিভাজিতই হবে, এবং তাদের পেছনে যাওয়া, ধ্বংসের দিকে যাওয়া, এটা কেউ ঠেকাতে পারবে না। সেই জন্য উম্মাহ কনসেপ্টটা খুব জরুরি, উম্মাহ হইতে হবে। ও ভালো কথা, আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের, সেটাও না বললেই নয়। ডিসকাস দ্য রাইজ অ্যান্ড ফল অফ দি অটোমানস। ওসমানী খেলাফতের, ওসমানী সাম্রাজ্যের উত্থান এবং পতন, কিভাবেই তারা উত্থিত হলেন এবং কেনই বা তাদের পতন হলো। এটা একটা গদবাঁধা কোয়েশ্চেন, এটার জন্য খুব বেশি ক্রিটিক্যাল চিন্তার হয়তো প্রয়োজন নাই। এটা বিভিন্ন পয়েন্ট আকারে, উইকিপিডিয়াতেও ভালো অ্যান্সার আছে, গুগলে সার্চ দিলেই অনেকগুলো ফাইল চলে আসে। তো এই ফাইলগুলো ভালো করে ঘাটলে এটার অ্যান্সার নিয়ে খুব বেশি একটা প্রিপেয়ার করার কোনো প্রয়োজন আমি দেখছি না। স্যার, ইন্ডিভিজুয়ালিজম যেটা আছে এটা যদি একটু এক্সপ্লেন করতেন। ফাইন, এটা একটা সুন্দর প্রশ্ন। এই সুন্দর প্রশ্নে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে স্যার, মানে দয়া করে কোশ্চেনটা যদি আগে বলে তারপরে যদি ব্যাখ্যা করতেন তাহলে আমাদের ক্যাচ করতে সহজ হতো। ওকে স্যার আমরা আরেকটা লিংকে চলে যাই, 5 মিনিট আছে তো বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। আমরা গুগল মিটে না নাকি গুগল মিটে স্যার আমরা গ্রুপে আরেকটা লিংক দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি প্রশ্নটা করতে থাকি যতক্ষণ থাকে, এটা নিয়ে নাও। আচ্ছা, প্রশ্নটা আবার বলছি, হ্যাঁ। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ইসলাম অন দি ট্রিটমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল কারা? বিশেষ করে ইন্ডিভিজুয়াল যখন একটা মতবাদ রূপে দাঁড় করা। ইন্ডিভিজুয়াল বলতে তো আমরা বুঝি ব্যক্তি, ব্যক্তি স্বাতন্ত্র্য, কিন্তু ইন্ডিভিজুয়াল মানে কি, মানে ইন্ডিভিজুয়ালিজম মানে কি? Individualism is a social theory favoring freedom of action for individuals over collective or state control. আজকে বাংলাদেশের ক্ষেত্রেই বলি, আমাদের নারী সংস্কার কমিশন নামক একটা খুব হাস্যকর তথাকথিত নারীবাদীদের একটা সংস্কার কমিশন আসলো না? এদেরকে যখন প্রশ্ন করা হলো যে বাংলাদেশের মেজরিটি মুসলমানদের মতামতকে আপনারা অগ্রাহ্য করে নারী সংস্কার কমিশন কিভাবে তৈরি করলেন, তো তারা কি উত্তর দিল মনে আছে? কে বলতে পারবে? নারী সংস্কার কমিশন কোন মুসলমান বা ধার্মিককে
এই কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত না করার পেছনে কারণ হিসাবে কি বললো? তারা বলেছিল যে মানে হচ্ছে যারা ধর্মের ভিত্তিতে কিছু করতে চায় তারা ধর্মীয় শাসন মান্য করবে, আর যারা হচ্ছে যে ধর্মীয় শাসন মানতে চায় না যে শ্রেণী, তাদের জন্য আলাদা একটা আইন যেন থাকে। সেটা হলে তো ভালো কথা, সেটা হলে ভালো কথা, আবার একটা সমস্যাও আছে, এবং তাতে করে কত বড় একটা বিপদ নেমে আসবে। দেখো, বাংলাদেশ ধর্মীয়ভাবে সংখ্যালঘু মুসলমানদের রাষ্ট্র, এবং একই সাথে এই দেশের মুসলমানদের ইসলামিক পড়ালেখা খুব কম, ফলে ইসলামিক সহনশীলতাও খুব কম। তাদেরকে দিয়ে, জনগণকে দিয়ে মারামারি করানো, জনগণকে ফুসলে দিয়ে, উস্কায় দিয়ে রায়ট করানো, বড় বড় ঘটনা ঘটায় ফেলা, এটা কিন্তু আমাদের দেশের খুব শত বছরের ঐতিহ্য। অনেক পীর সাহেবরা, অনেক আলেমরা, তারা তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, অন্য আরেক পীরের বিরোধিতা করার জন্য দেখা যায় যে তার মুরিদদেরকে এমন ভাবে উস্কে দেয় যে সেটা থেকে রীতিমতো সাম্প্রদায়িক দাঙ্গা লেগে গেছে। এরকম ঘটনা এই ভারতবর্ষের বুকে হাজার হাজার আছে, হাজার হাজার। হিন্দু মুসলমান রায়টের কথা বাদ দিলাম, মুসলমানদের ভিতরে মুসলমানরা রায়ট করে পুরা মানে কি বলবো, লঙ্কা কাণ্ড। এরকম একটা রাষ্ট্রে, এই বাংলায়, আমি ভারতের কথা বাদ দিলাম, এই বাংলার কথাই বলি, এই বাংলায় যখন আমি বলবো যে যারা ধর্মের ভিত্তিতে পরিবার আইন চায় না, বুঝতে পারছো যে কথাটার মধ্যে কত বড় একটা ফাঁক রয়ে গেছে এবং কি বিভ্রান্তিকর বিশাল রকমের একটা বিপদ রয়ে গেছে এটার মধ্যে। স্যার সেই সংখ্যাটাও তো সে বলতে পারিনি, যে মানে এই ধরনের বা এই টাইপের মানুষ কত পার্সেন্ট আসলে বাংলাদেশে। হিন্দুদের সম্পত্তি আইন, হিন্দুদের বিবাহ আইন, এগুলো খুবই ওয়েল ডিফাইন্ড। এত বেশি সুন্দর সুন্দর কাজ হয়েছে আইনের দৃষ্টিতে, আইনের ভাষায়, যে হিন্দুদের বিবাহ, পরিবার ব্যবস্থা এবং তাদের সম্পত্তি, উত্তরাধিকার, এগুলা নিয়ে কোনো ভেজাল নেই। তার মানে হিন্দুরা তো আর এই দাবি তুলে নেই, খ্রিস্টানরাও তুলে নেয়, বৌদ্ধরাও তুলে নেয়, কেউ এই দাবি তুলে নেয়। এবং তাদের জন্য বাংলাদেশে সিভিল কোর্ট রয়েছে, সিভিল ল রয়েছে, এবং সিভিল লতে যা রয়েছে দেশের যে কোনো নাগরিক, এমনকি কোনো মুসলমান যদি তার ধর্মীয় আইন পছন্দ না হয় তাহলে সে সিভিল লতে যেতে পারে, এটা রাষ্ট্র তাকে সেই সুযোগ দিয়েছে। তাহলে এই নারী কমিশন কাদের কথা বলছে? ওই অপশন তো আছেই অলরেডি, যে কেউ যদি মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তার সম্পদের বন্টন পছন্দ না করে সে বিয়ে করতে চায় সিভিল ল অনুযায়ী, যে সিভিল লতে সে ধর্মের কোনো আইন মানবে না, সে রাষ্ট্রের আইন মানবে, তো সেই সুযোগও তো তার দেওয়া আছে।
তাহলে নতুন করে এই নারী কমিশন কি চাচ্ছে? এই নারী কমিশন চাচ্ছে যে মুসলমানদের মধ্যে সেই সকল মানুষদের রিপ্রেজেন্টেশনের পাওয়ার যারা সরাসরি ইসলামী আইনের বিরোধিতা করবে, শুধুমাত্র আইনগত দিক থেকে না, ধর্মীয় দিক থেকে। এক নম্বর জিনিসটা বুঝো যে একজন মুসলমানের সিভিল লতে বিয়ে করার পরে সেই বিয়েটা বৈধ কিনা। যারা বলবে বৈধ না তারা ঠিক আছে, তারা ইসলাম সম্পর্কে জানে, কিন্তু যদি কেউ এখানে বলে থাকে এই ক্লাসের মধ্যে যে না স্যার এই বিয়েটা বৈধ, তবে সে যুক্তি দিক। এরকম তোমাদের ক্লাসে যে মনে করে যে সিভিল লতে বিয়ে করলে মুসলিম বিয়ে হিসেবে সেটা বৈধ হবে। কেউ নাই? আমি প্রশ্নটা আরেকবার করি, সিভিল লতে বিয়ে করলে সেই বিয়েটা ইসলাম স্বীকৃত বিয়ে হবে, এই ব্যাপারে কেউ একমত কিনা? স্যার আমাদের এখানে বেশিরভাগ মানে সিভিল লটা আসলে কি ওটা সম্পর্কে জানি কিনা এটা একটা কথা। কেন? গ্রোন আপ অ্যাডাল্টস অনেকেই বিবাহিত, তো অন্তত আইনগত ব্যাপার তো জানা উচিত নাগরিক হিসাবে। আমার তো ছাত্র হিসেবে বাদ দিলাম, এটা না জানলে তো খুব ভারী অন্যায়, বিপদে পড়বো তো তোমরা পদে পদে। হ্যাঁ, স্যার টু বি অনেস্ট জানি সিভিল না। ল এটা ক্ষেপে বলা হয় কাজী, একজন কাজীর অফিসে। কাজীর কাজ কি? একসময় কাজীর কাজ ছিল হচ্ছে বিচারপতির কাজ, বা বিচারক বললে আরো বেশি ইয়ে হবে, বিচারপতি একটু বড়, কাজীউল কুজ্জাতকে বলা হয় বিচারপতি। আর শুধু মেয়ার কাজী, সে হচ্ছে একজন বিচারক। তিনি মুসলিম সম্পত্তি আইন, উত্তরাধিকার আইন, ক্রিমিনাল আইন, সব ব্যাপারে মানে শরীয়তের মাসলা মাসাইলগত যে ফয়সালাগুলো, এই ফয়সালা দেওয়ার জন্য একজন কাজীকে ফকিহ হইতে হইতো। ফিকাহ শাস্ত্রের পণ্ডিত হলে তবেই কেবল একজন কাজী হতে। মানে আমরা যে তথাকথিত আমাদের বাংলাদেশে যেটাকে মুফতি বলি, এই মুফতি হলো কয়েকটা সিলেবাস কমপ্লিট করলে তাকে মুফতি বলে। কিন্তু আমরা যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকাই, ইসলামী উন্নত দেশগুলোর দিকে তাকাই, সেখানে মুফতি মানে বিশাল বড় জিনিস, যাকে তাকে সেখানে মুফতি বলে না। মুফতি হওয়ার জন্য তাকে অন্তত 20-25 বছর ফিকাহ শাস্ত্রে অত্যন্ত উচ্চ লেভেলের গবেষক হইতে হয়। 20-25 বছর তাকে একদম লিজেন্ডারি কিছু রোল প্লে করতে হয়, তারপরে কে তাকে মুফতি বলে। এবং ওইসব দেশে মুফতির পাওয়ার মানে হচ্ছে কি বলবো, মানে সুপ্রিম পাওয়ার। ওই মুফতি যা বলবে ইসলামিক আইনের ক্ষেত্রে, মুফতির কথাই শেষ কথা। আমাদের দেশে তো 10 ক্লাস 12 ক্লাস পরে মুফতি হয়ে যায়। সেই জায়গা থেকে বলছি, এখন একজন কাজী তিনি যখন বিয়ে পড়ান, তিনি বিবাহের, অন্তত বিবাহের যে ইসলামিক আইন কানুন, শরিয়ত, ফুরু, এগুলা সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন। ফলে ওই ব্যক্তি যখন নিকাহের সিদ্ধান্ত দেন, সমাজের অন্তত পক্ষে 2 জন বালেগ ও আকেল ব্যক্তির সামনে একটা ছেলে এবং একটা মেয়েকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করায় দেন এবং সরকারি খাতায় নাম দস্তখত করায় ফেলেন।
ওইটাই হচ্ছে মুসলিম আইন অনুযায়ী বৈধ বিবাহ। কিন্তু ইসলামী আইন আর মুসলিম আইনের পার্থক্য কি? ধরো আমি যদি আমার বিয়েটা রেজিস্ট্রি না করাই, কাজী অফিসে গিয়ে বিয়ে না করি, আজাদ তুমি মুফতি না, না দাওরা করছো? স্যার আমি ইফতে পড়িনি, দাওরা পড়েছি। আচ্ছা, এখানে কেউ আছে মোটামুটি ইফতার করা বা এরকম কেউ আছে কিনা? আচ্ছা, জাস্ট মজা করার জন্য বলতেছিলাম যে আমার বিয়েটা যদি ধরো আমি অবিবাহিত, আমি এখন বিয়ে করতে চাই এবং আমার এই প্রিয় ছাত্রদের মধ্যে থেকে কেউ একজন, ইনফ্যাক্ট আমি আমি মুহাদ্দিস সাহেব হুজুরকেই বললাম যে মুহাদ্দিস সাহেব আমাকে যেহেতু আপনি আরবি পড়তে পারেন, দিনের শরিয়তের জ্ঞান আছে, আপনি আমার বিয়েটা পড়াই দেন। তোমার কি মনে হয় ওই বিয়েটা বৈধ হবে? না, বাকিদেরকে বলছি, যদি আরিফ আমার বিয়ে পড়ায় তাহলে আমার বিয়েটা বৈধ হবে কিনা? তো বৈধ হবে, বিয়ে পড়ানোর জন্য তো আপনার কাজই জরুরি না। কি জরুরি? বিয়ে করানোর জন্য তিনটা জিনিস দরকার, এক হলো মহারণা ধার্য করা দরকার, আর ইজাব কবুল অর্থাৎ আপনার দুই পক্ষের এই যে প্রস্তাবনা, সাক্ষী আর তিনজন সাক্ষী দরকার। এটা তো হচ্ছে বিয়ে হওয়ার জন্য, আমি বলছি বিয়ে পড়ানোর জন্য, বিয়ের সিগাহ পড়ানোর জন্য। আমাদের দেশে তো বাংলা, কিন্তু মূলত তো এটা আরবিতে পড়ার কথা। তো কেউ যদি বিয়ের সিগাহ পড়াতে গিয়ে, যেমন কাজী সাহেব কি করে, তিনি বলেন, তিনি প্রস্তাব করেন কার পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে? প্রস্তাব আগে স্যার ছেলের পক্ষ থেকে করে, মেয়ের কাছে প্রস্তাব রাখা হয়, মেয়ে কবুল করলে এরপরে আপনার বিয়ে ফরওয়ার্ড হয়। আচ্ছা, এই প্রস্তাবটা বিয়ের ক্ষেত্রে কি মেয়ে আসলে পর্যন্ত, বিয়ে পড়ানোটা আবশ্যক? বিয়ে করাটা আবশ্যক, বিয়ে পড়ানোটা আবশ্যক না। জি, দুজন সাক্ষীর উপস্থিতি, হুদুর শাহিদাইন, আর একটা হচ্ছে হাকিদাইন, যারা ইজাব এবং কবুল, হ্যাঁ, মোহরটাও এখানে ফিক্স করাটা আবশ্যক না। না মোহর তো ফিক্স করা আবশ্যক না অবশ্যই। ওই যে আমরা তো হাদিসে পেয়েছি যে কেউ চাইলে একটা কোরআনের আয়াত বা একটা হাদিস তো জানানোর বিনিময়েও সেটাকে মোহর ধরতে পারে। একটা গোলাপ ফুলও মোহর হতে পারে। হ্যাঁ, একটা জি, একটা ইনফ্যাক্ট কলম। মোহর যদি উল্লেখ নাও করে, পরবর্তীতে করে, তাও হ্যাঁ, বিয়েটা শুদ্ধ হয়ে যাবে। জি। মানে সেটা স্যার, হচ্ছে উভয় ডেফিনেটলি আপনি একটা পক্ষের উদ্দেশ্য নিয়ে বলছিলেন ওইটা। পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। মূল বিষয়টা হচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং। এখন দেখা গেল যে কোনো ছেলে যদি ২ নাম্বারই করার উদ্দেশ্যে মোহরের পরিমাণটা উল্লেখ করে নাই, তাহলে বিয়ে হবে কিনা? সে পরে পল্টি মারলো যে না, আমি তো এত টাকার মোহর দিব না, আমি ২,০০০ টাকায় বিয়ে শেষ করে ফেলবো, আমার উদ্দেশ্য ছিল ২,০০০ টাকা, তোমরা কই ২,০০,০০০ টাকা কেন বলছো? আমি ২,০০,০০০ টাকা দিব না, আমি ২,০০০ টাকা দিব। তো তার উদ্দেশ্য যদি এটা থাকে এবং সেখানে মোহর উল্লেখ করা না থাকে, তাহলে সেই বিয়েটা হবে কিনা? এটা স্যার আই মানে থিঙ্ক একটু কঠিন। বিয়েটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে যে সে যে পোল্ট্রি মারলো অথবা সে যে ইন্টেনশনালি একটা কাজ করলো, এই জন্য হুম। হচ্ছে মোহরের সর্বনিম্ন যে পরিমাণটা, এটা ডেফিনেটলি তাকে দিতেই হবে। মোহরের সর্বনিম্ন পরিমাণ কত হয়, ওটা কে নির্ধারণ করবে? এটা হচ্ছে আমি যদি হানাফি মাযহাবের কথা বলি, তাহলে হচ্ছে যে যতটুকু চুরি করলে একটা হাত বা একটা অঙ্গ কাটা যায়, ততটুকু পরিমাণ হচ্ছে মোহরের সর্বনিম্ন পরিমাণ। সেটা কতটুকু? 10 এটা আমি দিরহাম। আমি জানার জন্য জিজ্ঞেস করছি। 10 10 দিরহাম স্যার, দিন। আমি যতটুকু জানি আচ্ছা, ততটুকু বলছি, ভুল হলে আপনি সব শুদ্ধ করে দিবেন।
আমি না, হেদায়ের আমি তো আলোকে আলেম বলছি না, আর কি। কাজেই এই ব্যাপারে আমার নলেজ জিরো। আমি বুঝতে মানে পারছি। মেঘরানির আমাদের যে আলোচনার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যদি কাজীকে উপস্থিত নাও রাখি, একজন বিজ্ঞ, আকেল এবং বালেগ ব্যক্তি যিনি এই বিয়েটাকে সবার সম্মুখে পরিচয় করায় দেওয়ার মতো সক্ষমতা রাখেন, এরকম একজন ব্যক্তি যার গ্রহণযোগ্যতা হচ্ছে এরকম যে ওই সোসাইটিতে অর্থাৎ ওই মজলিসে তিনি একটা কথা বললে সে কথাটার গুরুত্ব পায়, এমন একজন ব্যক্তি, তাকে এই জন্য বলা হচ্ছে বালেগ ও আকেল। খুব সিম্পল একটা কথা। তিনি যদি ওই সমাজে ওই বিবাহের স্বীকৃতি দেন এবং সিগা পাঠ করার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেন, এটাই হচ্ছে বিয়ে করাটা হচ্ছে গুরুত্ব, বিয়ে পড়া নয়। কাজীর রোল কেন আসছে? এই যে বিভিন্ন বাটপাররা বাটপারি করে, একটা মেয়ের সাথে বিয়ে করলো, করার পর কিছুদিন পর ওরা ভালো লাগলো না, তালাক একটা বলে খেদায় দিল। বিশেষ করে এক সময় যখন এই যে বাইন তালাকের প্রচলন ছিল, সেই সময়টাতে সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, কতটা মাজলুম ছিল নারীরা, তাদের উপর কি পরিমাণে অবিচার ও অনাচার হয়েছিল, এবং সেটার পক্ষে প্রপার পড়ালেখা না থাকার কারণে গ্রাম্য লেভেলের আলেমরা কি পরিমাণে সমালোচিত হয়েছে, যে সমালোচনার কারণে পরবর্তীতে বড় বড় আলেমদেরকে সারা ভারতবর্ষ ব্যাপী তাদেরকে সফর করতে হয়েছে বোঝানোর জন্য যে না, এইভাবে তো তালাক হবে না। কারণ কারোর যদি উদ্দেশ্যই থাকে জুলুম করা, কারোর যদি উদ্দেশ্যই থাকে লাম্পট্য, যে একটা নারীকে ভোগ করে ছেড়ে দিলাম, তাহলে এখানে তো সুস্পষ্টভাবে তার নিয়তের কারণে ওই বিয়েটা সহি হচ্ছে না। তো এই যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, চিন্তা করা, এগুলা হচ্ছে ইসলামের কাজ। নারী সংস্কার কমিশন যে কাজ করছে সেখানে এই ইনসাফের কোনো আলোচনা নাই। তারা কিছু নারীবাদী এজেন্ডা নিয়ে কাজ করছে। নারীবাদী এজেন্ডা কিরকম? এই যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলছি, ইন্ডিভিজুয়ালিজম বলে যে মেজরিটি কিংবা সরকার কিংবা একটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যখন কেউ একটা কথা বলে সেই কথাটাকে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। সামাজিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী, আমি আবারও বলছি, সামাজিক বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী এটা বোঝাটা কোনো কঠিন কিছু না। আমরা যদি একটা অক্সফোর্ড ডিকশনারি দেখি, অক্সফোর্ড ডিকশনারিতে লেখা আছে সোশ্যাল থিওরি ফেভারিং ফ্রিডম অফ অ্যাকশন ফর ইন্ডিভিজুয়ালস ওভার কালেকটিভ অর স্টেট কন্ট্রোল। মুসলিম পারিবারিক আইন স্ট্রেট কন্ট্রোলড, অথচ ইসলামিক আইন না, কিন্তু এটা মুসলিম পারিবারিক আইন। সেখানে ইসলামের কিছু আইনকে একত্রিত করে মুসলিম পারিবারিক আইন করা হয়েছে, এবং এই ইসলামিক পারিবারিক আইন বলতে আমাদের এই ভারতবর্ষে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পৃথক কোর্ট আছে, এমনকি স্কুল অফ থট আছে। একটা বড় আমাকে 3টা ইন্টারভিউ দিতে কিছু বোঝা যায় না। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশের মিডিয়াতে তার খুব বেশি একটা বোঝা যাচ্ছে না। হ্যালো, এখন আবার ক্লিয়ার আছে। মাঝখানে মাঝে মাঝে বেশ ইম্পর্টেন্ট কিছু লাইন যদি ক্লিয়ার কেটে না যায় আর কি। থাকে তাহলে হ্যাঁ, তুমি একটু হ্যান্ড রেজ করো, তাহলে আমি বুঝবো যে সমস্যা আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে ওয়েস্টার্ন ফ্যামিলিজমের ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠা করা, তো 2-3 দিন আগে আমার একটা ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউতে যখন ওই ডিভোর্সের কারণে সম্পত্তি ভাগের ব্যাপারটাতে যিনি প্রশ্নকর্তা ছিলেন তিনি এমন
ভাবে প্রশ্ন করলেন যে আমি কেন এটার বিরোধিতা করলাম, সে কারণে তিনি রীতিমতো আমাকে একটু ভিলেন ভাবেই উপস্থাপন করা শুরু করলেন, যে এতটুকু মানবিক কি আমরা হতে পারি না? আমি বললাম যে অবশ্যই মানবিকতার প্রসঙ্গ যখন আসবে তখন সিলেক্টিভ মানবতা আমরা কেন দেখাবো। আমার উত্তরটা ছিল এটা, মানে ইন্ডিভিজুয়ালিজম কিভাবে কোন জায়গায় কাজ করে, এবং ইন্ডিভিজুয়ালিজম যদি সঠিক না হয়, সেটা যদি ন্যায়সঙ্গত না হয়, আমি আবারও বলছি, ইন্ডিভিজুয়ালিজম যদি ন্যায়সঙ্গত না হয় তাহলে তার নেতিবাচক দিকটা কোন পর্যায়ে গিয়ে ছড়ায়, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনুন। ডিভোর্স হলে স্বামীর সম্পত্তির অর্ধেক পাবে স্ত্রী, এই যে একটা প্রস্তাবনা, এই প্রস্তাবনার বিরুদ্ধে আমার খুব কঠোর অবস্থান ছিল, এবং সেই অবস্থানের কারণে তারা আমাকে বারবার খুব অমানবিক একটা মানুষ হিসাবে প্রমাণ করার চেষ্টা স্যার করছে। কোন চ্যানেলে? সেটা আমি এখন বলছি না, জাস্ট আমি মূল ঘটনাটা বলছি, তোমরা ঘটনাটা জেনে নাও। তো আমাকে এতটাই অমানবিক হিসাবে উপস্থাপনা করছে যে মনে হয় যেন আমি এই একটা হাজবেন্ড সম্পত্তির 50% একটা ওয়াইফ নিয়ে যাবে ডিভোর্সের কারণে, এই ব্যাপারটাকে বিরোধিতা করাটা আমার ভেতরকার একটা স্থূল এবং খুব পৈশাচিক মানসিকতার প্রমাণ। এভাবে একটু পর পর দেখলাম যে কথাগুলো বের হয়ে আসছে। তো তখন আমার কাছে মনে হলো এই জায়গাটাতে রিপ্লাই কেমন হওয়া উচিত। তো আমি প্রথম দুইটা উদাহরণ তুলে ধরলাম। এক নাম্বার হচ্ছে যে মুসলিম বিয়েটা, যদিও যে শুনবে প্রথমে সে মনে করবে যে আমি কি মুসলিম বিয়েকে ব্যঙ্গ করছি কিনা, কিন্তু আমার উদ্দেশ্যটা পুরোটা শুনলে তারপর বুঝতে পারবে। আমি প্রথমে বলেছি যে দেখেন, মুসলিম বিয়ে কোনো আধ্যাত্মিক বিয়ে না, এটা কোনো ধর্মীয় বিয়ে না, এটা একটা চুক্তি। তো সাথে সাথে তিনি একটু সোজা হয়ে বসলেন, মানে ঠিক বুঝি নাই, একটু কি বললেন? আমি বললাম যে মুসলিম বিয়েটা একটা চুক্তি, কিন্তু হিন্দু বিয়ে বা খ্রিস্টান বিয়ে এটা হচ্ছে আধ্যাত্মিক ও ধর্মীয় বিয়ে। সে কনফিউজড হয়ে গেল, এবং আরেকটু এক্সপ্লেনেশন করার জন্য তিনি বললেন যে হ্যাঁ, একটু এ ব্যাপারে ব্যাখ্যা করেন। মানে সে ধরতে পারছিল না যে আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি। তো মুসলিম বিয়ে শুরুই হয় দেনমোহর দিয়ে, অর্থাৎ একটা নারীকে একজন পুরুষ স্পর্শ করার জন্য যে অধিকার সংরক্ষণ করে, সেটার বিনিময়ে তার মূল্য নির্ধারণ করা হয়। সেই মূল্য নির্ধারণটা ওখানেই কনফার্ম হয়ে যায়। এবার যতদিন পর্যন্ত সে এই সম্পর্কে অবস্থান করবে, ততদিন পর্যন্ত ফ্রি উইলে এই স্ত্রীকে উপভোগ করার আইনগত ও ধর্মীয় বৈধতা সে লাভ করে দেনমোহর নির্ধারণ করার মাধ্যমে। বনিবন্তা না হলে ওখানে বিয়েটা ভেঙে যায়। তার মানে এটা কোনো ইটার্নাল বিয়ে না, একেবারে আধ্যাত্মিক অন্তরের অন্তঃস্থল থেকে আসা কোনো সম্পর্ক এটা না, বরঞ্চ এটা একটা চুক্তি। তো হলো যে মানে দেখলাম যে একটু চুপ হলো। এবার বললাম যে আপনি খ্রিস্টান এবং হিন্দু বিয়ের দিকে তাকান। খ্রিস্ট বিয়ের সিগা পাঠ করা হয়, সেই সিগাতে তারা স্বামী এবং স্ত্রী একে অপরকে বলছে যে মৃত্যুর আগ পর্যন্ত একে অপরের দুঃখে এবং সুখে, দারিদ্র্যে এবং প্রাচুর্যে, সুস্থতা এবং অসুস্থতায় আমরা একে অপরের রুহানি এবং জিসমানি সঙ্গী হব, ঈশ্বর ও পরম প্রভুকে সাক্ষী রেখে। বলো যে হ্যাঁ, কত চমৎকার দেখেন। আমি বললাম জি, এখানেই হচ্ছে চমৎকার বিষয়টা, সেটা হচ্ছে যে খ্রিস্ট ধর্ম একটি আধ্যাত্মিক বিয়ের কথা বলে, খ্রিস্ট ধর্ম একটি ধর্মীয় বিয়ের কথা বলে, ফলে এই বিয়েতে কোনো তালাক নেই। তখন উনি বললেন যে আমি এই খ্রিস্টীয় বিয়ে সম্পর্কে জানি না। তো বুঝলাম যে ওই বেটার এবং ওই বেটির তাদের আসলে যতটা চুলকানি এবং যতটা শত্রুতা ইসলাম নিয়ে, অন্য ধর্ম সম্পর্কে তাদের কোনো স্টাডিই নেই।
এবং সেই জন্য তারা মানে ইসলামকে খুঁচাতে খুঁচাতে গিয়ে ভুলেই গেছে যে আমার তো অন্য ধর্ম সম্পর্ক স্টাডি রাখা দরকার। আমি বললাম যে ক্যাথলিসিজমে তো ডিভোর্স হচ্ছে এমন একটা কার্স যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ডিভোর্স দেয় তবে তার জন্য কোনোভাবেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার অধিকার থাকবে না। যদি কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে চায় তাহলে তাকে অবশ্যই তার সঙ্গিনীর সাথে যেতে হবে, কেননা বাইবেলের বিধান হচ্ছে ঈশ্বর মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তো কাজেই রুহানি জগতেও সে একটা জোড়া নিয়ে সে প্রবেশ করবে। সে যখন স্বর্গরাজ্যে প্রবেশ করবে সেখানে সে একটি জোড়া হিসাবে, অর্থাৎ সে তার স্ত্রীকে সাথে নিয়ে সেখানে প্রবেশ করবে। তার মানে এটা জন্ম জন্মান্তরের রিশতা। যদিও খ্রিস্ট ধর্মের জন্মান্তরবাদ নেই, আমাদের ইসলাম ধর্মের মতোই পরকাল রয়েছে। তো পরকালে যখন খ্রিস্টানরা যাবে সেখানে কিন্তু সে একাকী যাবে না, সে তার স্ত্রীকে নিয়ে যাবে। এবার আপনি হিন্দু ধর্মে দেখেন, হিন্দু ধর্মে তো এটা এক জনমের রিশতা না, এক জনমের সম্পর্ক না, এই সম্পর্কটা শত জনমের, হাজার জনমের। যতবার এই দেহ ঘুরে ফিরে এই পৃথিবীতে এই মর্ত জীবনে বারবার জন্মগ্রহণ করবে ততবার তার স্ত্রী তার সাথে সঙ্গী হিসেবে জন্মগ্রহণ করবে। এরপরে যখন মোক্ষ লাভ করবে তখন স্বামী স্ত্রী উভয়ে একসাথে স্বর্গে প্রবেশ করবে। তাহলে এই বিয়েটা একবার যখন মানব জন্ম লাভ করার পরে অনেক সাধনার পর অনেকগুলো জনিয়া করে যখন মানব জন্ম লাভ করলো, সেই মানব জন্মে একজন পুরুষ যখন একজন নারীকে স্ত্রী হিসাবে লাভ করে তখন সেই স্ত্রী বিশেষ করে তার স্বামীর জন্য হয়ে যায় জন্ম জন্মান্তরের সম্পর্ক। তার মানে এই সম্পর্কটা একটা আধ্যাত্মিক এবং একটা ধর্মীয় সম্পর্ক। এই সম্পর্কটা ভাঙার কোনো সুযোগ নেই। কিন্তু ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে যে আপনি বিয়ে করেন, বিয়ে একটি চুক্তি, এবং এই চুক্তিতে যদি কেউ কোনো হরফের করে তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে অথবা স্বামী স্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন হিসাবে এই সম্পর্ক ভেঙে দিতে পারে। তার মানে এটা কোনো আধ্যাত্মিক সম্পর্ক নয় এবং এটা কোনো ধর্মীয় বিধান নয়, অর্থাৎ ধর্মীয় বিবাহ নয়। তো কেন ধর্মীয় বিবাহ নয়? কারণ যদি ধর্মীয় বিবাহ হতো তাহলে এর ভিতরকার যে আধ্যাত্মিকতাটা সেটা হতো রুহানি সম্পর্ক, অর্থাৎ দুইটা রূহ একত্রিত হওয়া। কিন্তু ধর্ম বলছে, ইসলাম বলছে যে বিয়ে হচ্ছে দুইটা দেহের একত্রিত হওয়া। সেই জন্য স্বামী তার স্ত্রীকে স্পর্শ করার জন্য সেটার বিনিময় তথা পারিশ্রমিক দিবে। মোহরটা আসলে একটা পারিশ্রমিক। তো যদি তাই হয় তাহলে স্ত্রীকে স্পর্শ করার বিনিময় যদি সে আদায় করে থাকে তাহলে তালাক দেওয়ার সময় কিসের ভিত্তিতে নারী তার কম্পেনসেশন ওখানে দাবি করবে? সে যে কম্পেনসেশন গুলো দাবি করবে সেগুলা হচ্ছে পরিস্থিতির ভিত্তিতে। সেখানে তার যদি সন্তানাদি থাকে ওই পুরুষের গর্ভের, তাহলে সেই সন্তানাদির খরচের দাবি করতে পারে। যদি বিবাহের আগে সে কোনো খরচ না দিয়ে থাকে বা কোনো অনাদায়ী দেনা থাকে তবে সেই অনাদায়ী দেনাটা সে পরিশোধ করবে। তাহলে আপনাকে ইসলামিক বিধানটা আগে বুঝতে হবে যে ইসলামিক বিধানের এই জায়গাটা এটা কি আধ্যাত্মিক শর্ত না ধর্মীয় শর্ত। যেহেতু এটা আধ্যাত্মিক শর্ত নয় এবং ইসলাম ধর্মের বিবাহগুলো হচ্ছে পুরাপুরি চুক্তি ভিত্তিক, কাজেই এখানে আপনি তালাকের কারণে পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টান বিয়ের মধ্যে ওরকমটা আছে বিধায় আপনি মুসলিম বিয়ের মধ্যে এটা চাপিয়ে দিবেন, এটা কিভাবে হয়? তাহলে আপনি ক্যাথলিসিজমকে বলেন যে তাদের মধ্যেও তাহলে ডিভোর্সটা চলে আসুক। তাই বলে খ্রিস্টানরা কি ডিভোর্স করছে না? হিন্দুরা কি ডিভোর্স করছে না? তাদের ডিভোর্সটা হয় সিভিল লর মাধ্যমে। মজার ব্যাপারটা দেখো, আমাদের বিয়ে যারা ইসলামী আইনে করতে চায় না তারা করে সিভিল আইনের মাধ্যমে। মুসলমানদের মধ্যে যারা ইসলামী আইনে বিয়ে করতে চায় না তারা বিয়েটা করে সিভিল লর মাধ্যমে। আর হিন্দু ও খ্রিস্টানদের মধ্যে যারা ডিভোর্স করতে চায় তারা কিন্তু ধর্মীয় আইনে ডিভোর্স করতে পারে না, তারা ডিভোর্স করে হচ্ছে সিভিল লর মাধ্যমে। মুসলমানদের কিন্তু ডিভোর্স করার জন্য সিভিল লর প্রয়োজন নাই। সে মুসলিম পারিবারিক আদালতে একটা মামলা ঠুকে দিলেই হয় বা একটা উকিল নোটিশ দিলেই হয়। উকিল নোটিশ যদি 90 দিন পর্যন্ত স্বামী বা স্ত্রী যাকে তালাক দেওয়া হয়েছে সে যদি সেটার প্রতিবাদে পাল্টা কোনো অ্যাকশন না নেয়, এমনকি সে যদি লেটার রিসিভ করার পরে 90 দিন পর্যন্ত কোনো জবাব না দেয়, তাহলে এটা অটোমেটিক তালাক বলে গণ্য হবে। তাহলে যেই বিয়েটা
চুক্তি ভিত্তিক বিয়ে, সেই বিয়ের এটা কখনোই থাকে না যে তোমার সম্পদের অর্ধেক হবে। তাহলে একটা যে কোনো মামলা মোকদ্দমা, যে কোনো লেনদেন, যে কোনো বোঝাপড়া যদি চুক্তি ভিত্তিক হয়, তাহলে সেই লেনদেন শেষ হওয়ার যে প্যাটার্ন সেটাও কিন্তু চুক্তিতে উল্লেখ থাকতে হবে। এখন বিয়ে করার সময় কি কেউ এই চুক্তি করে নেয়? যে কোনো স্বামীকে যদি বলা হয় যে আপনি বিয়ের সময় আপনার যদি আপনার তালাক হয়, তাহলে তালাক দেওয়ার সময় আপনার সম্পদের অর্ধেক আপনার স্ত্রীকে দিয়ে দিবেন? কোনো সুস্থ বুদ্ধির মানুষ এটা মেনে নিবে? খ্রিস্টানদের মধ্যে এটা মেনে নেয়, কারণ তাদের তালাক দেওয়ার কোনো সুযোগ নাই। তারা সিভিল লর মাধ্যমে তালাক দেয়, এবং সেই সিভিল ল এই সুযোগটা নিয়ে নারীদেরকে একটা অধিকার দিয়েছে যে তারা, যেহেতু খ্রিস্ট ধর্মে তালাকটা একটা খুবই বড় অভিশাপ, হিন্দু ধর্মে তালাক একটা অত্যন্ত অভিশাপ, একটা নারীকে হত্যা করা আর তাকে তালাক দেওয়া এক সমান কথা, এবং সেই কারণেই তাকে সম্পদের অর্ধেক দিয়েও তালাক দিতে হয়। তো ইসলাম ধর্মে তো সেটা নয়। তো এখন কথা হচ্ছে, এই যে থিওরিটা আমাদের দেশে এখন আসলো, আজকে যে আমাদের এই কথাগুলো বলার সুযোগ আসলো, এই থিওরিটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি। অধিকাংশ সমাজের বৃহৎ জনগোষ্ঠী যেই মতের অধিকারী, সমাজের প্রতিষ্ঠিত যে মত, আইন দ্বারা, কোর্ট দ্বারা, সরকার ও রাষ্ট্র দ্বারা, সংবিধান দ্বারা স্বীকৃত যে মুসলিম পারিবারিক আইন, তার বিরুদ্ধে গিয়ে পাশ্চাত্যপন্থী ফ্যামিনিস্টদের একটা ফ্যান্টাসিমূলক রোমান্টিক কিছু আইন, কিছু সংস্কার তারা তুলে ধরলেন, এবং সেটা যদি নারী আইন হিসাবে পাশ হয়ে যায়, তাহলে সবচেয়ে বড় বিপদটা যেটা হবে সেটা হচ্ছে যে তখন একটা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরির কারণে মেজরিটি সাফার করবে। ব্যাপারটা কিন্তু এরকম না। এরা কথার মধ্যে যে ফাঁকটা রেখেছে, সেই ফাঁকটা হচ্ছে, দেখো ইন্ডিভিজুয়ালিজম কিভাবে সমাজকে আবার ম্যানিপুলেটও করতে পারে। এটার পজিটিভ পাওয়ার আছে, নেগেটিভ পাওয়ারও আছে। সমাজে যদি এই আইনটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা বলছে যে না, আমরা মুসলমানদের বাইরে যারা সেকুলার রয়েছে তাদের জন্য একটা আইন রাখতে চাই। আশ্চর্য, তাদের জন্য তো আইন রয়েছে। আপনি তো এই আইনটা মূলত মুসলমানদের জন্যই করতে চাচ্ছেন। যখন কমিশনের সকলকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা রয়েছে, বলতেছেন যে তারা তো সংখ্যালঘু, তারপরেও তাদের কথা চিন্তা করে আপনারা এই কাজটা করছেন, তাহলে সংখ্যাগুরুদের কথা চিন্তা করবেন না? তারা সেটা করছে না। না করে এখানে সবচেয়ে বড় যেই বিভেদটা তৈরি করছে, সেই বিভেদটা হচ্ছে প্রথমত একটা থিওরি যেটা ইন্ডিভিজুয়ালিস্টিক থিওরি, অল্প কিছু মানুষের, হাতে গোনা কিছু মানুষের অদ্ভুত কিছু আইন, যে আইনগুলো এদেশের অধিকাংশ মানুষ এন্ডোর্স করে না, সেই আইনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কারণ এই আইন যারা অ্যাপ্লাই করবে তাদেরকে তো বলতে হবে যে আমরা মুসলিম নই এবং আমরা ইসলামী আইন মানি না। এখন যেই ব্যক্তি বলবে, কোন মুসলমান যদি বলে আমি ইসলামী আইন মানি না, আমরা শরীয়তের পরিভাষায় তাদেরকে কি বলি? কাফের বলি স্যার। এতটা সহজে তাকফির করছি না, মুলহিদ ও মুরতাদ। একজন মুলহিদ ও মুরতাদের কাজ হচ্ছে, মানে সরাসরি কুফর বললে তো আইন আর তৌহিদ দুইটা একই জিনিস না। তৌহিদে যদি কেউ অবিশ্বাস করে তবেই তাকে তাকফির করা যাবে, আদারওয়াইজ তাকফির করা যাবে না। কারণ আইন তো শরিয়ার বিষয়, শরিয়ত তো বিভিন্ন স্কুল অফ থটের রয়েছে। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশে না হয় শুধু হানাফি মতটা চলে, কিন্তু বাংলাদেশের একজন মালিকি যদি বলে যে আমাকে আমার স্কুল অফ থট অনুযায়ী স্বাধীনতা দেওয়া হোক, তখন সরকার কিন্তু বাধ্য তাকে তার স্কুল অফ থট অনুযায়ী বিচার করতে। যেমন আমরা জাফরি স্কুল অফ থটে দেখেছি যে সম্পূর্ণ, হ্যাঁ, মানে কোশ্চেনটার সাথে আমাদের আলোচনাটার কানেক্টিভিটি যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হতো স্যার। এই জায়গাগুলোতে যে একটা এত বড় উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলো বারবার আমি কিন্তু বুঝাই বলছি, তোমরা ধরার চেষ্টা করো।
ইন্ডিভিজুয়ালিজমটা কি? ইন্ডিভিজুয়ালিজমটা হচ্ছে ব্যক্তির স্বাতন্ত্র্য চিন্তা ভাবনা, যা প্রতিষ্ঠিত চিন্তার বাইরে গিয়ে বা প্রতিষ্ঠিত চিন্তার বিরুদ্ধে প্রকাশ পায়। আজকে নারী কমিশন নিয়েও যদি কথা বলতে যাই, তাহলে এটাও একটা ইন্ডিভিজুয়াল ধারণা, ইন্ডিভিজুয়ালিজমের ধারণা, যে অল্প কিছু ইন্ডিভিজুয়াল, অল্প কিছু ব্যক্তি, তারা একটা চিন্তা এবং একটা প্রস্তাবনা আকারে দিয়েছেন। এটা যখন পাশ হয়ে যাবে, তখন কিন্তু এটা জনগণ মানতে বাধ্য হয়ে যাবে। এই মানুষগুলা চিন্তা অধিকাংশ মানুষ এন্ডোর্স করে না। নারী কমিশনের যারা প্রস্তাবক, তাদের চিন্তা বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তার মধ্যে এন্ডোর্সড না। অধিকাংশ স্কুল অফ থট তাদেরকে স্বীকৃতি দেয় না, কিন্তু তারপরেও তারা একটা প্রেসার গ্রুপ হিসাবে সরকারকে প্রেসার দিয়ে তাদের প্রস্তাবনাগুলো প্রকাশ করেছে। এবং প্রস্তাবনাগুলো যদি কোনো কারণে পাশ হয়ে যায়, তখন বুঝতে পারতেছো যে এটা আরেকটা তৃতীয় ধারার শক্তি হিসাবে কাজ করবে। এবং এই কাজটা কিভাবে সমাজকে পরিবর্তন করতে পারে, যেমন যে মানুষগুলো আজকে ইসলামিক আইন ফলো না করে তারা বলবে যে আমি ইসলামিক ভাবে ইসলামিক আইন মানি না, আমি এই নারী কমিশনের দেওয়া আইন অনুযায়ী আমার অধিকার চাই। যখনই একটা লোক বলবে যে আমি ইসলামী শরিয়া মানি না, সাথে সাথে কিন্তু তার একটা লেবেলিং হয়ে যাচ্ছে মুরতাদ হিসাবে, তার একটা লেবেলিং হয়ে যাচ্ছে মুলহিদ সো হিসাবে। ওরে কতল করে দেওয়া ওয়াজিব। ইসলামী রাষ্ট্রে, সেকুলার রাষ্ট্রে না, বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র, এখানে কতলের কোনো প্রশ্নই নেই। কিন্তু সমস্যাটা কোন জায়গায় হবে? সামাজিক সমস্যা। এই যে ইন্ডিভিজুয়ালিজম, বুঝছো, তুমি একজন ইন্ডিভিজুয়াল, তুমি বলছো যে এটার ওয়াজিব হচ্ছে কতল করে দেওয়া, কিন্তু ওই ব্যক্তি সেকুলার রাষ্ট্রের সুযোগ নিয়ে সে যে প্রস্তাবনাটা দিয়েছে, এটা এখন প্রস্তাবনা আকারে আছে, কিন্তু পাশ হয়ে গেলে তখন ওটাও কিন্তু ইসলামের পাশাপাশি ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো একটা আইন হয়ে গেল। বুঝছো ইন্ডিভিজুয়ালিজমের পাওয়ার? তো ইন্ডিভিজুয়ালিজমের পাওয়ারটা হচ্ছে এই জায়গায় যে সমাজকে এটা ম্যানিপুলেটও করতে পারে, আবার সমাজকে এটা অনেক বড় কিছু দিতে পারে। তো সেই জন্য আমার যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটা আমি আবারও বলি, তাহলে ক্লিয়ার হবে। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ইসলাম অন দি ট্রিটমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালদের সাথে আচরণে ইসলামের প্রভাব কি? How are individuals treated in modern Muslim majority countries? আমাদের মুসলিম মেজরিটি দেশগুলোতে ইন্ডিভিজুয়ালিজমের প্রভাব কি রকম? এই যে আজকে বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি রাষ্ট্রে ইন্ডিভিজুয়ালিজম যেভাবে প্রভাব কেটেছে, সেই প্রভাবের কারণে মুসলমানরা যদি সচেতন না হয় এবং তারা যদি শুরু থেকে এটার বিরোধিতা না করত, তাহলে কি হতো? আবার আমরা দেখেছি নারী আইন নামক, এর আগে বহু আইন হয়েছে যে আইনগুলোতে অনেক রকমের ইনজাস্টিস ছিল। এখানেও ইন্ডিভিজুয়ালিজমটা কিভাবে আসে দেখো। ধরো শাপলা চত্বরের ঘটনার আগে যেই নারী বিষয়ক একটা সুপারিশমালা ছিল, সেই সুপারিশমালা প্রণয়নকারী কমিটির মধ্যে একজনও নারী ছিল না। এটা কিন্তু একটা বড় সমালোচনা ছিল ওই কমিটির, যে নারী বিষয়ক আলোচনা হবে, নারী বিষয়ক প্রস্তাবনা হবে, এটা সিদ্ধান্ত নিবে শুধু পুরুষরা, সেখানে নারীদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি থাকবে না, হোক ধর্মীয় নারীদের মধ্য থেকে, সেখানে সেকুলার নারীরা থাকবে না। কিন্তু তারপরে কোনো না কোনো নারীর তো সেখানে ভূমিকা থাকা দরকার ছিল, অথচ একজনও নারী সদস্য নেই। এটার প্রস্তাবক, এই পুরা নীতিমালা তৈরি করা এবং এটা পেশ যারা করছে তারা সকলেই হচ্ছে পুরুষ। যাদের ব্যাপারে আইন পাস হচ্ছে তারা নিজেরা তাদের ভয়েস রেজ করতে পারছে না। তো এটা ছিল একটা খুব বড় রকমের সমালোচনা, এবং পাশ্চাত্য মিডিয়া এই সমালোচনাটাকে খুব বেশি হাইলাইট করেছে। যে হেফাজতে ইসলাম যেই নারী নীতি দিয়েছিল, সেই নারী নীতির প্রস্তাবক সবকিছু হয়েছে যেখানে একজনও নারী উপস্থিত ছিল না।
এবং এই কারণে এটার জন বিচ্ছিন্নতা খুব সহজ ছিল, কারণ মিডিয়া একদিকে কাজ করছে, সরকার আরেকদিকে কাজ করছে, তো জনবিচ্ছিন্নতা তৈরি হবেই। ফলে ওই নীতিমালাটা কোনোভাবেই আপামর যে জনসাধারণ, মেজরিটি জনসাধারণের কাছে এটা গ্রহণযোগ্যতা পায়নি। তো এটা হচ্ছে গিয়ে একটা বড় উদাহরণ যে মুসলিম ইন্ডিভিজুয়ালকে আমরা কিভাবে ট্রিট করছি, এবং মেয়ার ইন্ডিভিজুয়াল, শুধু একজন জেনারেল ইন্ডিভিজুয়ালকে একটা ইসলামিক বৃহৎ রাষ্ট্রে, যেখানে মেজরিটি হচ্ছে মুসলমানরা, সেটা মুসলিম মানে ইসলামিক রাষ্ট্র হতে পারে, আবার শুধু মুসলিম রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের মুসলিম রাষ্ট্র যেখানে আইনগতভাবে ইসলাম নেই, কিন্তু জনগণের চিন্তা চেতনার কারণে ওই রাষ্ট্রটাকে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ ইসলামিক রাষ্ট্র বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে, নাকি ইসলামের আইনের কারণে। না, বাংলাদেশে কোনো ইসলামিক আইন নাই, কিন্তু বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সেই কারণে ইসলামী আইনের প্রতি এই দেশের সরকার এক ধরনের সমীহ ও শ্রদ্ধা বজায় রাখে। কিন্তু সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু যদি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকতো তাহলে আবার সিভিল আইন হতে পারতো না, কারণ সিভিল আইন তো পুরোপুরি শরিয়া আইনের বিরোধী। তারপরেও যেন কোনো ধরনের ভেজাল না লাগে। ধরো একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে কি বিয়ে করতে পারে? সিভিল আইনে পারে, কিন্তু মুসলিম আইনে তো সেটা পারে না। একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে কোনোভাবেই বিয়ে করতে পারে না, ওই বিয়েটা পরিপূর্ণভাবে ধর্মীয় দৃষ্টিতে অবৈধ বিয়ে। তো এই যে বিয়ে করতে চাওয়ার যে তার অধিকার, এই যে একটা দাবি, একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলেকে বিয়ে করতে চাচ্ছে, একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করতে যাচ্ছে, একটা বুদ্ধিস্ট ছেলেকে বিয়ে করতে চাচ্ছে, তার এই চাওয়াটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল পাওয়ার। তাকে ওই রাইটটা কে ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্ট করবে হচ্ছে গভর্নমেন্ট। একটা মুসলিম মেয়ের একটা বিধর্মী ছেলেকে বিয়ে করতে চাওয়ার যে অধিকার, সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে সরকার, এবং সেটা করার জন্যই তাকে সিভিল কোর্ট দেওয়া হয়েছে। কিন্তু শরিয়া আইনে এই মেয়ের বিয়েটা কি কোনোভাবে বৈধ? এটা কোনোভাবেই বৈধ না। তো ইন্ডিভিজুয়ালিজম এই জায়গাটাতেই কাজ করে, যে একজন একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে একজন মুসলমানের ইসলাম বিরোধী চিন্তা ভাবনার ক্ষেত্রে তার যে ইন্ডিভিজুয়ালিজম, সেটাকে কিভাবে ট্রিট করছে। আবার একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে ইসলামের বিরোধী অন্যান্য যে শক্তিগুলো আছে, বিশেষ করে সেকুলার শক্তির কথা আমরা বলছি, এই শক্তিগুলো যেভাবে ইসলামকে ভিলেনাস রূপে দাঁড় করিয়েছে, সেটাকে অ্যাড্রেস করাটাই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার। তোমরা এই অ্যাঙ্গেল থেকে আলোচনা করবে। যদি এরপরেও কঠিন মনে হয়, তাহলে আমি কিছু গাইড তোমাদেরকে দিব, ওই জায়গাগুলো বুঝে তারপরে নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। কারণ আমি নাম্বার দিলে ভালো হবে আমাদের জন্য। আমি নাম্বার দিব ওই ব্যাখ্যার ভিত্তিতে। আমি কিন্তু ওই যে নোট দিব বা ওই সোর্স দিব তার ভিত্তিতে নাম্বার দিব না, কারণ ওগুলা যদি লিখে আসো ওখানে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার কিছুই আসবে না। লিখতে হবে তোমার আন্ডারস্ট্যান্ডিং। আমি আবারও বলছি, আমি প্রশ্ন দিয়ে দিচ্ছি এমনি এমনি না, যে প্রশ্ন এবং নোট দিব আর শুধু ওটা লিখে দিয়ে আসবে, তাহলে কিন্তু ওখানে কোনো নাম্বার পাবে না। নাম্বার আসবে সেটার আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, তোমার নিজস্ব মতামত কি সেটা। এবং তিনটা কোয়েশ্চেনের তিনটাই কিন্তু তোমার নিজের মতামতের উপর নির্ভর করছে। ইসলামিক অ্যানথ্রোপোলজির গুরুত্ব কি, এটাও একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। ইন্ডিভিজুয়ালিজমের একটা বর্ণনা, সেটাও ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। কারণ ইন্ডিভিজুয়ালিজম আলোচনা করতে গিয়ে তুমি কি ভাবছো আমি সেইটা দেখব। ইন্ডিভিজুয়ালিজম আলোচনা করতে গিয়ে বইয়ের মধ্যে কি লেখছে, না গাইডের মধ্যে নোটের মধ্যে কি লেখছে, সেটা আমার দেখার বিষয় না। কারণ আমি যখন দেখবো যে তোমার আলোচনায়, এমনকি আমি এই যে আজকে যে কথাগুলো বললাম এগুলো যদি তুলে ধরো, তাহলে কিন্তু ফেয়ার এনাফ। এই কথার 10% যদি আসে, বা আমার কথার বিরুদ্ধেও যদি কেউ লিখে,
স্যার আপনার এই কথাটা আমার মনোপুত হয় না, আমি এর বিরুদ্ধে এই যুক্তি দিচ্ছি। সেটাও যদি পরীক্ষার খাতায় তুলে ধরে মার্কস দেওয়ার ক্ষেত্রে আমি তাকে কোনো কার্পণ্য করবো না। মানে আমার পক্ষে লিখলেও আমার বিপক্ষে লিখলেও, কিন্তু এই চিন্তাগুলা বের হয়ে আসতে হবে, কারণ এই চিন্তাগুলা বইয়ের মধ্যে পাবা না। কারণ এই চিন্তাটা একে তো হচ্ছে পান্ডোরাস বক্সের মতো। তাহলে কি হবে, প্রচলিত ভাবে আমরা যে স্টাইলে পড়ালেখা করি সেই পড়ালেখার বাইরের নতুন একটা পড়ালেখার দোয়ার এটা দ্বারা খুলবে। ও সেই জন্য আমি বারবার বলছি যে নোট দিয়ে কোনো কাজ হবে না। নোট তো আছেই, যে উইকিপিডিয়াতে ইন্ডিভিজুয়ালিজম কি আছে এটার উপরে বিশাল ব্যাখ্যা আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে আছে ইন্ডিভিজুয়ালিজমের উপরে। যে আমি এখন দেখতেই পাচ্ছি যে শুধুমাত্র আমি সার্চ দিয়েছি ইন্ডিভিজুয়ালিজম লেখে, যে পরিমাণে আর্টিকেল এখানে এসছে, দারুণ দারুণ আর্টিকেল, ওভারভিউ আসছে, ডেফিনিশন আসছে, তারপর মিনিং আসছে, এগুলো সিনোনিম আসছে। অভাব কি, মানে একদম এর কালচারাল টাইপ এন্ড এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু আমার যে অ্যাঙ্গেলটা, আমি চাচ্ছি যে সেই অ্যাঙ্গেলটা তোমরা ধরার চেষ্টা করো। ইন্ডিভিজুয়ালিজম লিখলেই তো ওই গাইডগুলো নোটগুলো চলে আসছে। আমার তো তোমাদেরকে দেওয়ার কিছু না, আমি তো বারবার বলছি যে ওইটা উইকিপিডিয়ার মধ্যে যেটা দেওয়া আছে ওইটাই যথেষ্ট, এর বেশি কোনো কিছু লাগবে না তোমাদের। ইন্ডিভিজুয়ালিজম সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ উইকিপিডিয়াতে দেওয়া আছে তার বাইরে আমি কোনো কিছু চাই না। এমনকি সেখানে যে ধরো ইকোনমিক ইন্ডিভিজুয়ালিজম, তারপরে এরকম আরো দু একটা ইন্ডিভিজুয়ালিজম আছে, ওগুলো আমার দরকার নাই। ফিলোসফিক্যাল, পলিটিক্যাল, সোশিয়েটাল, রিলিজিয়াস, এইসব দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে, আর বিশেষ করে ইসলামিক স্টাডিজ এর স্টুডেন্টদের ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডিভিজুয়ালিজমটা কি, বাংলাদেশে এটার প্র্যাকটিক্যাল আলোচনা কোন জায়গায় হতে পারে। এই যে নারী কমিশন নিয়ে এতক্ষণ একটা উদাহরণ দিলাম, এইটা নিয়ে তোমরা কথা বলতে পারো। নারী কমিশন ওইখানে তুলে ধরার দরকার নাই। নারী কমিশনকে ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তা থেকে কিভাবে আমরা ব্যাখ্যা করলাম সেটা তুলে ধরো। বুঝাইতে পারছি কি? নোট নোট দিলে আমি তো এটাই দিব, এই লিঙ্কটাই পাঠাই দিব, ওই যে এখনই পাঠাই দিব। কি এটা? উইকিপিডিয়াতে লিখছে। এটা কি? এটা সিম্পল একটা কথা, খুবই সিম্পল একটা কথা। ইন্ডিভিজুয়ালিজম দিয়ে এটা একটা আইডিওলজি বোঝায়, এটা একটা কি বলবো না, এটা এটা একটা সোশ্যাল থিওরি। এটা এই 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 যে নোটটা আছে না উইকিপিডিয়াতে যেটা দেওয়া আছে, এখানে যা লেখা আছে এর বাইরে ইন্ডিভিজুয়ালিজম বোঝার জন্য তোমাদের আর কোনো কিছুই দরকার নাই। এটা যা আছে মোর দেন এনাফ। এখান থেকে যদি 20% লিখে দিয়ে আসো ইন্ডিভিজুয়ালিজম সম্পর্কে, আমার এর বেশি আর দরকার নেই। বাকি এক্সপ্লেনেশন দিবে হচ্ছে তুমি তোমার নিজের মতামত, যে তুমি কি বুঝলে ইন্ডিভিজুয়ালিজম নিয়ে। এই প্রশ্নটা অ্যান্সার করতে গিয়ে আমি যে আজকে মুসলিম মেজরিটি একটা রাষ্ট্র বাংলাদেশে ইন্ডিভিজুয়ালদের চিন্তা চেতনা কিভাবে ইসলামী আইনের উপরে প্রভাব ফেলছে, এই যে একটা উদাহরণ দিলাম, এর চেয়ে বড় ব্যাখ্যা আর কি হতে পারে বলো? আমার প্রশ্নটা বুঝছো? আমার প্রশ্নটার দিকে আবার তাকাও। হ্যাঁ, আমার প্রশ্নটার মধ্যে কি বলছে যে মডার্ন মুসলিম মেজরিটি কান্ট্রি, বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এটাকে কেন মডার্ন বলা হচ্ছে? কারণ এই রাষ্ট্রটা একই সাথে আধুনিক যুগের অনেকগুলো ফিলোসফিকে একসাথে স্বীকৃতি দিয়েছে। এটা কোনো ডক্ট্রিনাল রাষ্ট্র নয়, শুধু এককেন্দ্রিক একমুখী কোনো চিন্তা করে না। এটা কোনো কমিউনিস্ট রাষ্ট্র না, এটা শুধু ক্যাপিটালিস্ট রাষ্ট্র না, এটা মিশ্র সমাজ ব্যবস্থার, মিশ্র আইডিওলজির, মিশ্র ফিলোসফির একটা রাষ্ট্র। সেই জন্য বাংলাদেশকে আমি খুব সহজেই বলছি একটি মডার্ন মুসলিম মেজরিটি কান্ট্রি। কারণ এই দেশে বিভিন্ন রকমের মত প্রতিষ্ঠিত, সবার অধিকারকে সমানভাবে দেখা হয়। সেই জন্য আজকে সেকুলাররা কথা বলতে পারে এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে। সেকুলারদের মধ্যে দুই ধরনের মানুষ আছে, তার
কিছু অংশ সেমি পজিটিভ, তাদের চিন্তা ভাবনা থাকে হিউম্যান রাইটস নিয়ে, তাদের ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই, আমি তাদেরকে রেসপেক্ট করি। কিন্তু এই সেকুলারদের মধ্যে আবার একটা রূপ থাকে, তারা আসলে সেকুলার না, তারা বেসিক্যালি এন্টি ইসলামিক। আজকে নারী কমিশনে যারা আছে তাদের মধ্যে আমরা ওইরকম একটা ভাব দেখতে পাচ্ছি, তারা অনেকটাই এন্টি ইসলামিক। তারা যতটা না নিজেদেরকে সেকুলার বলছে, তার চেয়ে তাদের অনেক বেশি অ্যান্টি ইসলামিক স্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। তো সেই জন্য আমি বলছি, আবারও বলছি, যে ইন্ডিভিজুয়ালিজম বোঝার জন্য বাংলাদেশের ভিতরে তো ঘটনার অভাব নাই। শুধু এই নারী কমিশন নিয়ে উদাহরণ দিতে গেলে আমাদের 3-4টা লেকচার লেগে যাবে। তাহলে বুঝো, এটা কিন্তু তোমরা যতটা ক্রিটিক্যাল মনে করছো, এটা ঠিক ততটাই সহজ। কন্টেন্টের অভাব নাই এর মধ্যে। আফগানিস্তানের দিকে যদি আমরা তাকাই, আফগানিস্তানের মতো একটা মনার্কি রাষ্ট্রে, একটা রাজতান্ত্রিক রাষ্ট্রে, সেখানে ইসলামী হুকুমত কিভাবে আসলো, কখন আসলো? ওখানকার ইসলামী হুকুমত কিন্তু কোনো চিন্তা ভাবনা করে, কোনো পড়ালেখা বা থিওরি দাঁড় করে ইসলামী হুকুমত আসেনি। জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আলেম সমাজ, একেবারে মাদ্রাসা পড়ুয়া আলেম, এরা কোনো ইউনিভার্সিটি পড়ুয়া, জামেয়া পড়ুয়া, বিশাল বড় বড় আলেম ওলামাদের ইয়ে না, কিন্তু এটা পরবর্তীতে আস্তে আস্তে বিদেশ থেকে, দেশ থেকে অনেকভাবে এটা একটা বড় বৈশ্বিক আন্দোলনের রূপ নেয়। কিন্তু শুরুতে এটা একটা ইন্ডিভিজুয়াল আন্দোলন ছিল। মোল্লা ওমরের কাহিনী, মোল্লা ওমর তো একেবারেই একটা সাধারণ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি তার মাদ্রাসায় পড়াচ্ছিলেন এবং খুব তিনি একজন সুফি ছিলেন। আমাদের দেশে আল কায়দাকে যেভাবে দেখানো হয়, আল কায়দার মূল পরিচয় কিন্তু এরকম না। উনি একজন নকশবন্দি তরিকার পীর ছিলেন। তো সুফি হবার কারণে ওই সময় একটা দুর্ঘটনা ঘটেছিল এবং একজন নারীকে খুব বেশি অপদস্থ করা হচ্ছিল, এবং সেই সময়কার সেকুলার ক্ষমতাসীনরা তারা নারীদের ব্যাপারে খুব বেশি ক্রূর ছিল, এবং বিশেষ করে পুরুষদেরকে সারেন্ডার করানোর জন্য তাদের ঘরে নারীদেরকে অপহরণ করে নিয়ে যেত। এটা ছিল ওই সময়কার একটা বড় ট্রেন্ড, যে কোনো পুরুষকে যদি সারেন্ডার করাতে হয় তারা তাদের ঘর আক্রমণ করতো, ঘরে নারীদেরকে বের করে নিয়ে আসতো, তাদেরকে বস্ত্র হরণ করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হতো। এইসব কারণে মান সম্মানের ভয়ে অনেক পুরুষরা সারেন্ডার করে ফেলতো। তো তেমনি একজন মহিলাকে এভাবে খুব অপদস্থ করা হচ্ছিল বিধায় একজন মুসলমান হিসাবে, একজন আলেম হিসাবে এই অপমান সহ্য করতে না পেরে তিনি অস্ত্র হাতে তুলে নেন, এবং অস্ত্র হাতে তুলে নেওয়ার পরিণাম হিসাবে পুরা ওনার এলাকাটা, ওনার যে শহর, সেই শহরটা মুক্ত হয়ে যায়। এবং সেখান থেকে ধীরে ধীরে তারা সংগঠিত হতে হতে পুরা আফগানিস্তান দখল করে নেয়। রাজকীয় শক্তির পতন ঘটে, এবং একে তো সোভিয়েতদের পতন ঘটে, রাজকীয় শক্তির পতন ঘটে, এবং আমরা আফগানিস্তানকে দেখতে পাই যে তারা একটা ইতিহাস তৈরি করেছে। তো এটাও তো একটা ইন্ডিভিজুয়াল চিন্তা। নারীর প্রতি সহিংসতার বিরোধিতা করতে গিয়ে যখন সমাজে এটাই ছিল হচ্ছে ট্রেন্ড, যখন পুরা আফগানিস্তানে এটাই ক্ষমতাসীনদের ট্রেন্ড হয়ে গেছিল, সেটার বিরোধিতা করছিল একটা গ্রাম্য মাদ্রাসার একটা টুটাফুটা মোল্লা। সেই মোল্লার সাথে কিছু ছাত্র এক হয়ে তারা রেভল্ট করেছিল, বিদ্রোহ করেছিল। তারা কিন্তু কোনো বিপ্লব করে নাই। বিপ্লব করতে হলে অনেক বছর ধরে সেটাকে তৈরি করতে হয়, তার পেছনে একটা থিওরি দাঁড় করাতে হয়। মোল্লা ওমর কোনো বিপ্লব করেন নাই, তিনি বিদ্রোহ করেছিলেন সমাজের পাপাচারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এটাই কিন্তু ইন্ডিভিজুয়াল চিন্তা। তো যাই হোক, আজকে তো অনেকটা সময় নিয়ে নিলাম। এখন এতটা সময় কথা বলতে পারবো জানলে আমি আরেকটু কোয়েশ্চেন গুলোকে আরো সবগুলো কোয়েশ্চেনকে গুছাই নিতাম। তো যাই হোক, কালকে বা পরশু আমরা আরেকটা ক্লাস করব। আমার এখন একটু শরীরটা খারাপ লাগছে, তো আজকের জন্য ক্লাস এখানে শেষ করে দিচ্ছি।
আশা করি কাল বা পরশু আমরা আরেকটা সেশন নিয়ে প্রশ্নগুলো নিয়ে যাতে কারো কোনো বিন্দু মতো আর কোনো দ্বিধা না থাকে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আর আমি আমার প্রিয় ছাত্রদেরকে রিকোয়েস্ট করব তারা যেন নিজেরা প্রশ্নগুলো কয়েকবার করে পড়ে এবং নিজেদের মতো করে উত্তর দাঁড় করা, প্রয়োজনে সেটা আমাকে জানালে আমি ওটার মধ্যে কি ভুল ত্রুটি আছে সেটা ধরাই দেবো, তাহলে আরো বেশি সহজ হবে। তো এই হচ্ছে আজকের জন্য আমাদের আলোচনার সমাপ্তি। ইনশাআল্লাহ আগামীকাল বা পরশু আমরা আরেকটা ক্লাস নিব। জি, ঠিক আছে স্যার, দোয়া করুন। ইনশাআল্লাহ স্যার। জি, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।